আচ্ছা ঠিক আছে, স্ট্রেস হিস্ট্রি আমাদের আগের দিনের টপিক এখান থেকেই শেষ হয়েছিল এবং এখান থেকে শুরু করবো বলেছিলাম এই জায়গাটা বোঝাবো বলে। তো প্রি কনসলিডেশন স্ট্রেসেস, স্ট্রেস হিস্ট্রি আন্ডারে এটা আসে। স্ট্রেস হিস্ট্রি মানে কি? স্ট্রেস হিস্ট্রি মানে একটা সয়েলের ওপরে কত স্ট্রেস এসে, একটা সয়েলের ওপরে কত স্ট্রেস এসে তার একটা হিস্ট্রি। হিস্ট্রি মানে কি? যে আমি পাস্টে ফিরে যাব, পাস্টে কি দেখবো ওর মধ্যে কি 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 ওর মধ্যে স্ট্রেস আছে, এখন কতটা স্ট্রেস আছে ওর মধ্যে, এখন সয়েলের কন্ডিশনটা কিরকম, সেগুলো বুঝতে গেলে আগে কিছু টার্ম আছে, তিনটে টার্ম আছে। একটা হচ্ছে প্রি কনসলিডেশন স্ট্রেসেস, এগুলো স্ট্রেস হিস্ট্রি আন্ডারে আসছে। প্রি কনসলিডেশন স্ট্রেসেস, নর্মালি কনসলিডেশন স্ট্রেসেস, আর একটা ওভার কনসলিডেশন স্ট্রেসেস। ওকে, মানে কি? প্রি কনসলিডেশন স্ট্রেসেস হলো এমন একটা স্ট্রেস যেখানে ওই সয়েলটা ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছে। ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছে যে সয়েলটা, সেই সয়েলটাকে আমরা বলবো প্রি কনসলিডেশন স্ট্রেসেস। কি বললাম? একটা সয়েল যখন সে তার উপর বিগ শো এসে দাঁড়িয়েছে, বিগ শো মানে ডাব্লিউডাব্লিউই খেলে, তখন সয়েলটা একটা মোটা মানুষকে ফিল করছে, সে ম্যাক্সিমাম একটা স্ট্রেস পাচ্ছে। ওরকম স্ট্রেস সে আগে কোনোদিন পায়নি। ও বলছে যে না বাবা আমাকে ছেড়ে দাও ভাই, ম্যাক্সিমাম স্ট্রেস ওর মধ্যে এসে চলে এসছে। সেই যে যখন সয়েলের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে আমরা বলবো কি? প্রি কনসলিডেশন স্ট্রেসেস। বোঝা গেল? সেকেন্ড আমাদের রয়েছে নর্মালি কনসলিডেশন স্ট্রেসেস। এটা মানে কি বলছে? ইট মিনস দ্য প্রেজেন্ট স্ট্রেসেস ইজ ম্যাক্সিমাম স্ট্রেসেস এভার এক্সপিরিয়েন্সড। এভার এক্সপিরিয়েন্স, এটা হলো একটা ম্যাক্সিমাম স্ট্রেস, এটা হলো একটা ম্যাক্সিমাম স্ট্রেস। এরকম স্ট্রেস কিন্তু আগে কোনোদিনও ফিল করেনি। ঠিক আছে, তাই জন্য আমি কি বলেছি যে দেখ, প্রথমে আমি আগে তিনটে বলবো, তিনটে ছবি আঁকবো, তাহলে আরো ক্লিয়ার হবে। অ্যাট দ্য টাইম বিং আমি কি বললাম? নর্মালি কনসলিডেশন সয়েল মানে কি? এটাও একটা ম্যাক্সিমাম স্ট্রেস। ঠিক আছে, প্রেজেন্টেও ফিল করছে। কোথায় ফিল করছে? এটা খুব ইম্পর্টেন্ট কথা, এই কথাটা। প্রেজেন্টেও ফিল করছে, এখন ফিল করছে প্রেজেন্টে। ওকে, স্টার মার্ক, এই কথাগুলোর উপর স্টার মার্ক যেটা দিচ্ছি, খাতায় স্টার মার্ক দিয়ে রাখ। প্রেজেন্টেও ফিল করছে ম্যাক্সিমাম স্ট্রেসেস। ও ফিল করছে কি? প্রেজেন্টে ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছে, মানে এখনই ফিল করছে ও এটা। এর আগে কোনোদিন পাইনি। পাস্ট হিস্ট্রি যখন ঘেটে দেখবো, তো ওখানে অত বড় কেউ আসেনি, অত বড় কোনো স্ট্রেস আসেনি। তার মানে আমি কি বলতে পারি না যে এই কন্ডিশনে এসে যাই নর্মাল কনস্টিটিউশন স্ট্রেস, সেটা তো একটা ম্যাক্সিমাম, এখনো পরে হোক জয় হোক, তখন হলো এটা ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে তখন এও ম্যাক্সিমাম, তাহলে প্রি কনসলিডেশনও ম্যাক্সিমাম। তাই জন্য আমি বলতে পারি না যে এই সিগমা ড্যাশ যা, সিগমা ড্যাশ সিও তা। তাই জন্য এখানে লিখে দিচ্ছি যে সিগমা ড্যাশ যা ইকুয়াল টু সিগমা ড্যাশ সি তা। এটা আমি ক্লিয়ার হবে। তাহলে বলছো কেন দাদা তুমি এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, দুটোকে আলাদা করে লেখাচ্ছ কেন? দুটোই যদি একই জিনিস হয়, কারণটা বুঝবি, এরপরে আমি বলবো কেন দুটো আলাদা জিনিস। ওকে, ঠিক আছে। ওভার কনসলিডেশন স্ট্রেস কি? ওভার কনসলিডেশন স্ট্রেস হচ্ছে যে প্রেজেন্ট স্ট্রেস এটাও প্রেজেন্ট স্ট্রেস ইজ লেস দেন এনি ওয়ান অর মোর স্ট্রেস ইন হিস্ট্রি। মানে প্রেজেন্ট স্ট্রেসটাও যা আছে সেই স্ট্রেসটা কম। এর আগে ওর ওপর বিগ শো এসে দাঁড়িয়েছে, প্রেজেন্ট স্ট্রেসে ধর আমাদের কি নাম ওর, ধর আমাদের কাঞ্চন কি দাঁড়িয়েছে, তো কাঞ্চনের ওয়েটটাও ফিল করে এসছে আগে, ওর থেকে মোটা মানুষের ওপর দাঁড়িয়েছিল, মানে প্রেজেন্ট স্ট্রেসটা কম, এটাও আগে এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, প্রেজেন্ট স্ট্রেস ইজ লেস দেন এনি অর মোর স্ট্রেসেস ইন হিস্ট্রি। মানে কি বলছি যে প্রেজেন্ট স্ট্রেসটা কি ও ফিল করে, প্রেজেন্ট স্ট্রেসটা যা ওর মধ্যে রয়েছে, ওর মধ্যে এখন যত স্ট্রেস আছে সেটা ও আগে ফিল করে এসছে, ওর কাছে নতুন কিছু নয় ওটা। ঠিক আছে, তাই জন্য আমি বলতে পারি না যে এর যে সিগমা ড্যাশটা, এটা সিগমা বার কেন দিয়েছি? সিগমা বার দেওয়া মানেই সঙ্গে সঙ্গে বুঝি বার মানেই একটা এফেক্টিভ ব্যাপার আসবে, আর যেহেতু এটা স্ট্রেস তাহলে এটা একটা এফেক্টিভ স্ট্রেস, ওয়ান টাইপ অফ এফেক্টিভ স্ট্রেস। ওকে, এফেক্টিভ স্ট্রেস কখন আসে? যখনই আমাদের একটা ওয়াটার লেভেল ওর মধ্যে কোনো রকম ইনভলভ থাকে, তাই না? ওয়াটার লেভেল যখনই ইনভলভ থাকে তখনই এফেক্টিভ স্ট্রেসটা আসে। আচ্ছা ঠিক আছে, এফেক্টিভ স্ট্রেস হয়ে গেল, এগুলো বার দিয়েছি এফেক্টিভ স্ট্রেস। এই এফেক্টিভ স্ট্রেসটা কি হলো? আমি কি বলেছি যে প্রেজেন্টে কম, মানে এখন ওর ওপরে কম জিনিস দাঁড়িয়ে আছে, আগে ওটা ফিল করে এসে। তাহলে আমি বলতে পারি না যে আগে তো এত আগে যেটা ছিল তার থেকে এটা কম হবে, তাই জন্য এটা দিয়েছি যে এই স্ট্রেসটা এই প্রি কনসলিডেশন স্ট্রেসের থেকে কম। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইবার আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শুনতে হবে এক্সাম্পলের ওপর দাঁড়িয়েই এগুলোকে মনে রাখবি। এক্সাম্পল যেগুলো দেবো এগুলো ডেফিনেশন, অবশ্যই এটা মনে রাখবি। এইটাই মানে এক্সাম্পলটা ওপরই মনে রাখতে বলবো, কারণ এক্সাম্পলটা মনে রাখতে হতে সুবিধা হবে, প্র্যাকটিক্যাল। আচ্ছা, কোনো ধর এরকম একটা সাইট ছিল,
এরকম একটা সাইট ছিল আমাদের, ছবিটা আঁকবি, এটাকে নোট করে রাখ, সাইট ছিল, ঠিক আছে। এটা একটা 1980 সালের ধর একটা সাইট ছিল, 1980 সালে কি হলো, একটা সাইট ছিল, ঠিক আছে। এইখানে একটা বিল্ডিং ছিল এরকম, এখানে একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিংটা এই মাটির ওপরে একটা 40 MPa একটা ধরে নিলাম যে এই বিল্ডিংটা এই মাটির ওপরে একটা কি করছিল, একটা 40 MPa, MPa মানে মেগাপাস্কেল, MPa মানে মেগাপাস্কেল, মানে আমি কি বলতে পারি নিউটন পার মিলিমিটার স্কয়ার, আমি ধরে নিচ্ছি 40টা খুবই কম, তাও আমি ধরে নিচ্ছি যে পার মিলিমিটার স্কোয়ারে 40 কিলোনিউটন আমাকেও একটা স্ট্রেস দিচ্ছে, ঠিক আছে, স্ট্রেস দিচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে ওই বাড়িতে কিন্তু আগে কিছু ছিল না, এই জমিটার ওপর আগে কিছু ছিল না, আগে কিছুই ছিল না, আগে ওর মধ্যে না ছিল বাড়ি, না ছিল কিছু, জাস্ট একটা নর্মাল জমি ছিল, তার ওপরে কি করেছি আমি ঝপ করে একটা বাড়ি তুলে দিয়েছি, যে বাড়িটা আমাকে 40 কিলোনিউটন বা 40 MPa একটা লোড দিচ্ছে। তাহলে এই 40টাই এখন আমার হয়ে যাবে, আমাদের এই সয়েল আগে এরকম কোনোদিন ফিল করেনি, প্রথম কথা, মানে এটা প্রথমেই এসছে ওর মধ্যে, তাহলে এই 40টা আমাদের এখানে হয়ে যাবে সিগমা সি, যেটা হচ্ছে গিয়ে প্রি কনসোলিডেশন স্ট্রেসেস। এফেক্টিভ স্ট্রেসটা আমাদের 40 দিচ্ছে, ঠিক আছে, এটা 1980 সালের কথা। এবার কি হলো 2005 সালে এসে কি করলো, আচ্ছা একটা বড় জায়গা আছে, প্রোমোটারের চোখ লাগলো যে না আমাকে এটা ভেঙে আমাকে একটা বড় একটা মস্ত একটা জায়গা করতে হবে, তাই তো 2005 সাল, ধর 2010 সাল, 2010 সালের জানুয়ারিতে এসে কন্ট্রাক্টরটা কি করলো, দেখে ভাবলো যে না আমাকে এই জায়গাটাকে একটা কিছু করতে হবে, সঙ্গে সঙ্গে কি করলো, সে কি করলো জায়গাটাকে কিনে নিয়ে কি করলো, এই বাড়িটাকে ভেঙে দিল। বাড়িটাকে ভেঙে দেওয়ার পরে এই যে বাড়ির যে ভাঙা জিনিসগুলো যে ছিল, সে ভাঙা জিনিসগুলোতে এদিক ওদিক ছড়ি ছিটি থাকবে, এরকম ছড়ি ছিটি থাকবে, ইট পাথর এগুলো ছড়ি ছিটি থাকবে। তাহলে আমি ধরে নিলাম যে আচ্ছা যখন আমাকে ও অ্যাকচুয়ালি আমাকে কি করছে, এখন আমাকে এটা 10 MPa দিচ্ছে, তাই তো, কম দেবে তো না বেশি দেবে, কম দেবে তো। এখন এই ভাঙা পরে এখন যে পাথর যে পড়ে থাকবে, কম দেবে না বেশি দেবে, কম দেবে। তাহলে আমি কি বলতে পারি যে এই যে সয়েলটা আছে এই সয়েলটা কোন স্টেটে আছে, এটা তো বলে দিলাম প্রি কনসোলিডেশন স্ট্রেস আসছে ওর মধ্যে, ওকে, এই কোন মধ্যে, এই সয়েলের উপর আসছে এটা। এবার এখন যে আমার কন্ডিশনে কি হয়েছে, আমাদের এগুলো ভাঙাচোরা করার পরে 10 আছে, তাহলে কি তোরা বলবি যে এখন এই সয়েলটা কোন কন্ডিশনে আছে, কোন স্ট্রেস কে ফিল করছে ও, আগে 40 ছিল এখন আমার 10 আছে, প্রেজেন্টে 10 আছে, ভালো করে দেখে বল, কেন নর্মাল বলছিস, আগে আমার 40 ছিল 1980 সালে, এখন এটাকে নর্মালি ইঞ্জিনিয়ারিং সেন্স ভাই, সিম্পল ভাবে ভাব, কঠিন জিনিস কিছুই বলছি না। একটা বাড়ি ছিল 40 MPa লোড দিচ্ছিল 1980 সালে, 2010 সালে এসে কি করলো, এটাকে ভেঙে দিল, ভেঙে ওখানে একটা বাড়ি তুলবে, তো ভাঙার অবশিষ্টগুলো তো পড়ে থাকবে, সেই আমি ধরি না অবশিষ্টগুলো আমাকে 10 MPa একটা স্ট্রেস দিচ্ছে। তাহলে এই 10টা কি ও আগে ফিল করেছে না করেনি, আগে এর থেকে তো বেশি ফিল করেছে, আগে তো বেশি ফিল করেছে, আগেও 40 ফিল করেছে, এখন 10টা কাছে কোনো ব্যাপারই না ভাই। তাহলে এইখানে যে সয়েল কন্ডিশনটা হয়ে রয়েছে সেটা কি কন্ডিশন হয়ে রয়েছে, ওভার কনসোলিডেশন স্ট্রেসেস হয়ে রয়েছে, এর মধ্যে একটা ওভার কনসোলিডেশন ফিল হয়ে রয়েছে, ঠিক আছে। আমি যদি বলি যে এই সয়েলটা এই প্রথমে এই সয়েলটা এটা একটা প্রি কনসোলিডেশন স্ট্রেসে ছিল, এখন যেহেতু 10 MPa হয়েছে, 10 MPa এটা কি হবে, আমি যদি বলি যে সিগমা বার, এখন আমাদের সিগমা বার যেটা আছে সেটা সিগমা বার সি এর থেকে কম আছে, তার মানে এখন এই যে সয়েলের যে কন্ডিশনটা আছে এই একটা কি দিচ্ছে, এই একটা ওভার কনসোলিডেশন অবস্থায় রয়েছে, ওভার কনসোলিডেশন তোরা পাবি ওসি সয়েল বলে, ওসি এটাকে বলে ওসি সয়েল, পাবি তোরা ওসি সয়েল। তখন ভাববি না যে ওসি সয়েল মানে কি, ওসি সয়েল মানে কি, ও প্রেজেন্টে যা স্ট্রেস আছে ও আগে ওরকম বেশি ফিল করে এসছে, ঠিক আছে, পাবি তোরা। এবারে কি করলো, এবার কন্ট্রাক্টর ভেঙে দিল 2010 সালে জানুয়ারি মাসে,
ও কি করলো 2011-র মধ্যে ও কি করে দিল, 2011-র মধ্যে ও কি করে দিল, একটা মস্ত একটা ধর ধর পুজোর আগেই, ধর পুজোর আগে একটা ওপেনিং করে দিল, মানুষজন এসে কিনবে, ধর অক্টোবর, ঠিক আছে, 2011 অক্টোবরের মধ্যে বিল্ডিং ফিল্ডিং খাড়া করে দিল, একটা বড় একটা বাড়ি তুললো, যে বাড়িটা একটা এখন আমাকে একটা 100 MPA লোড দিচ্ছে, 100 MPA একটা লোড দিচ্ছে। কেন উড়ে গেছে? সব ঠিক আছে। হ্যাঁ, এখন আমাকে কি হয়েছে, এখন এই কন্ট্রাক্টরটা এখন কি করেছে, কন্ট্রাক্টরটা এখন আমাকে একটা এই ভাঙা চূড়া করার পরে ভাঙাগুলো সব সাইড করে দিয়ে এখানে কি করলো, একটা লম্বা একটা মস্ত বাড়ি তৈরি করলো, যে বাড়িটা আমাকে কি করছে 100 MPA আমাকে স্ট্রেস দিচ্ছে। তাহলে এখন সয়েলের আমাদের 2011 সালে একটা কন্ট্রাক্টর বাড়ি তৈরি করলো, যে বাড়িটা আমাকে একটা 10 তলা বাড়ি তৈরি করলো, যে বাড়িটা আমাকে কি করছে 100 MPA একটা লোড দিচ্ছে। তাহলে এইখানে যে সয়েলের কন্ডিশন, কি কন্ডিশন হয়ে রয়েছে কেউ বলবে আমাকে? হ্যাঁ, প্রি কনসলিডেশন তো আমাকে প্রথমেই দিয়ে দিল, যখন আমাকে জমিটা ফাঁকা ছিল, জমিটা যখন ফাঁকা ছিল তখন আমাকে 40 দিয়েছিল, এরকম 40 আগে কোনোদিনও পাইনি, ঠিক আছে। তারপরে কি করলো, ওটা 1980 সালের গল্প। এবার তারপরে এটাকে কন্ট্রাক্টরের চোখে পড়লো, এসে ভেঙে দিল, আমাকে পাথরগুলো পড়ে থাকলো, সে আমাকে 10 লোড দিচ্ছিল। এবার 40-এর থেকে 10 কম, তার মানে ও 10 আগে ফিল করে এসছে, ও 10 আগে ফিল করে এসছে, তার মানে এই যে সয়েলটা যেটা ওভার কনসলিডেটেড ওসি সয়েল। এইবারে এখন কি করলে, এটা ভেঙে ভেঙে রাখবে না, এখানে একটা বাড়ি উঠবে বড়, এখানে একটা ধর শপিং মল হলো, সেই শপিং মলটা কি হলো, আমাকে এখন 100 MPA আমাকে একটা লোড দিচ্ছে। তাহলে এইখানে যে সয়েলটা কি কন্ডিশনে রয়েছে, তাহলে এখানে সয়েলটা কোন কন্ডিশনে রয়েছে, আমাদের নর্মালি কনসলিডেশন প্রেজেন্ট স্ট্রেস ইজ ম্যাক্সিমাম স্ট্রেস ও এভার এক্সপিরিয়েন্স। ও 40 ছিল, 40কে ক্রস করে এখন 100 চলে গেছে, 40কে ক্রস করে এখন 100 চলে গেছে। তাহলে এইখানে যে স্ট্রেসটা ফিল করছে 100টা, প্রথম কথা সে 100টা হয়ে যাবে এখানে আমার ওভার নর্মালি কনসলিডেশন স্ট্রেসেস। আর এইখানে এই যে সিগমা ড্যাশটা তখন কি হয়ে যাবে, তখন এই 100টা এনসি তো হলোই, বুঝতে পারছি এনসি হলোই, তখন এইটা হয়ে যাবে আমাদের সিগমা সির সাথেও সমান হয়ে যাবে, তখন এই 100টা আমাদের সিগমা সি হিসেবেই ক্যালকুলেট হবে। বোঝা যাচ্ছে আমার কথাটা কি বলছি? প্রথম যখন শুরু হয়েছিল, আমি প্রি কেন কথাটা বলেছি, প্রি যখন এখানে কেউ ছিল না, নর্মালি ওভার কেউ ছিল না, তখন ছিল প্রি, যখন ছিল আমাদের 40, যখন ছিল আমাদের 40, তখন কিন্তু নর্মালি ওভার কেউ ছিল না, তখন মার্কেটে প্রি এসছিল, প্রথমে এসছিল পুরনো এসছিল, এসে কি করলো, একটা সিগমা ড্যাশ সি দিয়ে দিল, সে যাই দিতে পারে, সে একটা একতলা বিল্ডিংও হতে পারে, সে একটা দুতলা বিল্ডিংও হতে পারে, হ্যাঁ, সে খুব একটা ছোট স্ট্রেসও হতে পারে, ঠিক আছে, সেটা আমাকে দিয়েছিল, সেটাই ছিল ওই জমির ওপরে ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপরেই ইন্ট্রোডিউস হলো এদের দুজনের, কেন ইন্ট্রোডিউস হলো এই জায়গায়, তারপরে আমাকে কিন্তু স্ট্রেসের কিছু চেঞ্জ হচ্ছে, আগে এলো ওসি এলো আগে, কেন ওসি এলো আগে, এই যে বড় যে বাড়িটা ছিল এটাকে আমি ভেঙে দিলাম, ভেঙে আমি ইট বালি রাখলাম, এবার এখন তো আমাকে আর 40 দিচ্ছে না, এখন আমাকে দিচ্ছে 10। এবার যেহেতু এখন আমাকে 10 দিচ্ছে প্রেজেন্ট, আমরা তো 40 আগে থেকেই ফিল করেছি, তখন এই সয়েলটা হয়ে যাচ্ছে ওসি সয়েল। আর এখন আমাকে যে বড় যে বাড়িটা উঠলো, এখানে লেখা আছে যে প্রেজেন্ট স্ট্রেস ও এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স কথা লেখা আছে, এরকম করে এক্সপিরিয়েন্স করেই নি ওর আগে, এরকম ও এক্সপিরিয়েন্স করেই নি ওর আগে, তাহলে সেই হিসাবে হয়ে যাবে এটা এনসি সয়েল, সেই হিসাবে এই যে এই সয়েলটা আমাদের যে আছে, এই সয়েলটা হয়ে যাবে আমাদের এনসি সয়েল। আর ও যে স্ট্রেসটা যে ফিল করছে সেটাকে আমরা বলবো নর্মালি কনসলিডেটেড স্ট্রেস, আর সেটাকে তখন আমাদের যে প্রি কনসলিডেশন স্ট্রেসটা হবে সেটা এর সাথে সমান হয়ে যাবে, কারণ প্রি কনসলিডেশন স্ট্রেস মানে তো তাই যে ম্যাক্সিমাম স্ট্রেসটা আমাকে সয়েলটা যে ফিল করছে। আগে আমাদের এই সয়েলের ওপর এটা ছিল আমাদের সিগমা ড্যাশ সি, এখন আমাদের সিগমা ড্যাশ সি এটা হয়ে যাবে এবং নর্মালি কনসলিডেটটা এটা হয়ে যাবে। এত পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলতে হবে, কোনো প্রবলেম আছে? হ্যালো, কোনো প্রবলেম?
আমি বড় করে আঁকছি আরো সুবিধা হবে। এটা 3টে সবার নোট হয়ে গেছে সবার কাছে? হ্যাঁ, 10-এ চলে এলো। হ্যাঁ হ্যাঁ, ইট ফিট পড়ে আছে, ইট পাথর পড়ে আছে। ওটা ওভার কনসেন্ট্রেট, কারণ এই 10 তো আগে ফিল করে এসছে, ও 40 ছিল আগে। তারপরে মানে এইখানে যে সয়েলটা থাকবে সেই সয়েলটার নাম হবে ওভার কনসেন্ট্রেটেড সয়েল, ওসি সয়েল। আর ওর মধ্যে যে স্ট্রেসটা ফিল হবে সেই স্ট্রেসটার নাম এটা ওভার কনসেন্ট্রেশন স্ট্রেসেস। ওকে, প্রসিড করে নেক্সট। সেই যে সয়েলটা সেই এখন 100-কে আগেও ফিল করেছে, আগে বল 100-কে আগে কোনোদিন দেখেছে ও স্ট্রেস হিস্ট্রিতে কোনোদিন? 40 দেখেছে, ও কিন্তু 100 কোনোদিন দেখেনি। তাহলে তাহলে এবার এটা পড়। ইট মিনস দ্যাট দ্য প্রেজেন্ট স্ট্রেস ইজ ম্যাক্সিমাম স্ট্রেস ও এভার এক্সপিরিয়েন্সড। তার মানে এই 100টা আমার এখন ও কোনোদিনই ফিল করেনি। তাহলে এই যে সয়েলটা যে এখন হয়ে যাবে, এটা হয়ে যাবে এখন এনসি সয়েল। ঠিক আছে, যে এখন যে নর্মালি তোরা যে শপিং মল দেখিস বা ধর কোনো একটা স্টেশন হয়েছে দেখিস, আগে ধর একটা আমাদের বাড়ি ছিল, ধর আমাদের একটা বাড়ি, নর্মালি আমাদের ধর বাড়ি, তার বাড়ির ওপর দিয়ে একটা কি করে একটা ট্রেন লাইন যাবে, অথবা ট্রেনের একটা স্টেশনই হবে ধর ওই জায়গাটায়। ঠিক আছে, তাহলে আমাদের বাড়িঘর ভাঙচুর হবে। তাহলে বাড়িঘর ভাঙচুর হয়ে বাড়িঘরে যে ইট বালি তো পড়ে থাকবে রে ভাই, সে প্রথমে যে ইট ফিট যে পড়ে থাকবে সেটা একটা কম দেবে নর্মাল বাড়ির থেকে, সেটা হয়ে যাচ্ছে এই কন্ডিশনটা। তারপরে আমাকে একটা স্টেশন তৈরি হলো, যে স্টেশনটা এরকম দিয়েছে স্ট্রেস, ও কোনোদিন এক্সপেক্টই করেনি ওর উপর দিয়ে এত স্ট্রেস যাবে। সেই যখন যে সয়েলের কন্ডিশনটা হয়ে থাকবে, সেই কন্ডিশনটা হয়ে থাকবে আমাদের, সেই সয়েলটাকে আমরা বলবো এনসি সয়েল, মানে নর্মালি কনসোলিডেটেড সয়েল। এবং ওর মধ্যে যে স্ট্রেসটা আসবে সেই স্ট্রেসটা হচ্ছে নর্মালি কনসোলিডেশন স্ট্রেসেস। এবং যেহেতু এটা তখন আমাদের ম্যাক্সিমাম হিসাবে গণ্য হবে, 100টা আমার ম্যাক্সিমাম, সেই 100টাকে আমি এখন হয়ে যাবে আমাদের প্রি কনসোলিডেশন স্ট্রেসেস হয়ে যাবে। তখন এটাকে আমরা নর্মালিও বলতে পারবো অথবা প্রিও বলতে পারবো। ঠিক আছে, দুটোই তখন আমাদের সেম হয়ে যাবে। প্রথমে কিন্তু প্রি ছিল, তখন কিন্তু এরা সিনেই ছিল না। প্রথমে প্রি এসে জায়গাটাকেও মাপলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? প্রথমে একটা ডাইরেক্টর এসে দেখে নিল সেট ঠেট। ঠিক আছে, পরে এসে যেই নায়ক সেই হয়ে যাবে ডিরেক্টর, কারণ ওই আমাদের ম্যাক্সিমাম দিচ্ছে না। এই এখন আমাকে এই ম্যাক্সিমাম দিচ্ছে, তাহলে এই ম্যাক্সিমামটাকে আমরা নর্মালি কনসিডার বলতে পারবো, তখন প্রি কনসিডারও বলতে পারবো। ঠিক আছে, প্রি প্রথমে আসে, তারপরে যে কেস হবে নয় ওসি নয় এনসি, নয় ওসি নয় এনসি, আর যেটাই হবে এনসি সেটাই হয়ে যাবে আমাদের প্রি কনসিডারেশন স্ট্রেসেস। বল এত পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হলো? না না, ওইভাবে মনে রাখবি না, আগে সিনটা মনে রাখ, কেসটা কি হলো মনে রাখ, কেসটা কি হলো মাথায় সেট করতে হবে। কারণ এর ওপরই পুরো গোটা সয়েলটা দাঁড়িয়ে আছে। এরপরে যা যা পড়বো আমরা সব পুরোটাই সিয়াস্টেন ফিয়াস্টেন, নাম শুনেছি হয়তো আগে, এনসি সয়েল ওসি সয়েল, কিন্তু ক্লিয়ার হয়নি। আজকে ক্লিয়ার কর জিনিসটা। এখন তোদের ধর এই যে শপিং মলগুলো দেখছিস, সেই শপিং মলের আন্ডারে যে সয়েলটা আছে কি কন্ডিশন আছে বলতো? এনসি কন্ডিশন আছে। বোঝা যাচ্ছে কথাগুলো কি? এই ধর এখন যিশু তোদের বাড়ির আগে কি কন্ডিশন ছিল? তোদের বাড়ি কি একতলা ছিল আগে? আগে একতলা ছিল, এখন কত তলা আছে? 3 তলা হয়েছে। তাহলে তোর সয়েলটা এখন কি কন্ডিশনে রয়েছে? এনসি, মানে নর্মালি কনসোলিডেটেড সয়েলে রয়েছে। ঠিক আছে, এর কিছু বেনিফিট আছে, এর কিছু রিজন আছে, আস্তে আস্তে ঢুকবো আমরা সবাই ডেফিনেশন বললাম, এর গল্প আছে। এত পর্যন্ত হয়েছে আশা করি। আচ্ছা, নেক্সট স্টেপ, একটু টাইম লাগবে, তবে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে যখনই এই জায়গাগুলো মুখস্থ করে পারবি না রে ভাই, যতক্ষণ না বুঝবি। কারণ পরীক্ষা হলে যখন কোশ্চেন আসতে থাকে এক একটা সাবজেক্টের ওয়েভের মতো, তখন তোর কাছে না ফর্মুলা কিচ্ছু মনে থাকবে, যতক্ষণ না আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে কিছু বুঝতে পারবি না। আচ্ছা, আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি বোর্ডটা, তাহলে আমার স্পেসটা নিতে সুবিধা হয় আর কি, জায়গাটা পাই না তো। আচ্ছা, এরপরে নেক্সট টপিক হচ্ছে গিয়ে, টপিক না এর রিলেটেডই সব, ওভার কনসোলিডেশন রেশিও।
ওভার কনসলিডেশন, ওভার কনসলিডেশন রেশিও, ঠিক আছে, এটাকে বলবি দেখবি OCR, ওভার কনসলিডেশন রেশিও। যে যে যা পড়েছিস ভুলে যা, আমি যা পড়াচ্ছি সেগুলোকে আগে মাথায় সেট কর, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো অথেন্টিক, ঠিক আছে, সব থেকে বড় পরীক্ষায় কাজে লাগে এগুলো, তার মানে এগুলো ঠিকঠাক। ওভার কনসলিডেশন রেশিও, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, OCR, ঠিক আছে। রেশিওটা কি, রেশিওটা হচ্ছে এরকম যে সিগমা ড্যাশ সি বাই সিগমা ড্যাশ, তাহলে বলতো আমি সিগমা ড্যাশ সি মানে কি, সিগমা ড্যাশ সি মানে কি, সিগমা ড্যাশ সি মানে কি, কি হলো, একদম প্রি কনসলিডেশন স্ট্রেস, প্রি কনসলিডেশন স্ট্রেস ডিভাইডেড বাই এফেক্টিভ স্ট্রেস বলবো না, এফেক্টিভ স্ট্রেস, এগুলো এফেক্টিভ স্ট্রেস, এটাও এফেক্টিভ স্ট্রেস। কেন এফেক্টিভ হচ্ছে, কারণ এই লেয়ারে জল আছে, এফেক্টিভ তখনই আসে যখন সয়েলের লেয়ারে জল থাকে, ঠিক আছে, সব ক্লিয়ার করা আন্ডারস্ট্যান্ডিং কেন এফেক্টিভ বলছি, ঠিক আছে। আচ্ছা, প্রি কনসলিডেশন স্ট্রেস আর সিগমা বারটাকে আমরা কি বলবো, সিগমা বারটাকে বলবো যে প্রেজেন্টে ওর স্ট্রেস, প্রেজেন্ট এফেক্টিভ স্ট্রেস বলতে পারি, প্রেজেন্ট এফেক্টিভ স্ট্রেস বলতে পারি, প্রেজেন্টে ওর কি ক্ষমতা আছে, প্রেজেন্ট এফেক্টিভ স্ট্রেস। এবার আমি এক এক তিনজনকে তোদেরকে আমি একটা একটা করে কোশ্চেন করবো, তোরা বলবি আর কি, তোরা ট্রাই করবি আর কি, ঠিক আছে, ভালো করে ভেবে অ্যান্সার দিবি, ঠিক আছে। আমাকে বল এই OCR, তাহলে এটা কি হলো, এটা হলো OCR, ঠিক আছে, এটা কি হলো, এটা হলো OCR, এই রেশিওটা এটা হলো OCR। ছবিগুলো আগের মনে আছে তো, ওই ছবি দেখে মোটামুটি যেরকম ভাবনা চিন্তা করতে হয় ভাবনা চিন্তা করে আমাকে বলবি। নাম্বার 1, NC সয়েলের জন্য OCR এর ভ্যালু কত হবে, জাস্ট বল আমাকে, গ্রেটার দেন 1 হবে না কি হবে, জাস্ট এটুখানি বল, ভ্যালু বলতে কি গ্রেটার দেন 1 না ইকুয়াল টু 1 না লেস দেন 1, এটা আমাকে বল, ভেবে টাইম, টেক ইউর টাইম। না না না, NCR এর কথা বলছি না, এই জায়গায় তো তোরা ভুল করছিস, আমি বললাম যে NC সয়েলের ক্ষেত্রে OCR এই রেশিওটা কত হবে, একটা NC সয়েলের ক্ষেত্রে OCRটা কি হবে, OCR মানে কি, একটা NC সয়েলের ক্ষেত্রে প্রি কনসলিডেশন স্ট্রেস আর প্রেজেন্ট এফেক্টিভ স্ট্রেস কি হবে, সেম হবে না আলাদা হবে, প্রথম কথা। NC সয়েলের ক্ষেত্রে যাই আমাদের প্রি কনসলিডেশন তাই তো আমাকে প্রেজেন্ট, এখানে যদি আমার 100 আসছে প্রেজেন্টে, এখন NC সয়েলের ক্ষেত্রে কি, NC সয়েলের ক্ষেত্রে মানে ওর প্রেজেন্ট স্ট্রেসটা সব থেকে ম্যাক্সিমাম, আর সেটাই তো আমাকে এখন এফেক্টিভ হিসেবে, সেটাই তো আমাকে প্রি কনসলিডেশন হিসেবে ট্রিট হচ্ছে, তার মানে ওপরেও যা নিচেও তা, তার মানে এটা 1 হবে NC সয়েলের ক্ষেত্রে, বোঝা গেল কি না, হ্যাঁ কি না আগে বলতো, এটা 1 কেন বোঝা গেল। NC সয়েলের ক্ষেত্রে আমাকে বলে, NC সয়েলের ক্ষেত্রে ওর যা স্ট্রেস ওটা কি ম্যাক্সিমাম হ্যাঁ কি না, ম্যাক্সিমাম, প্রেজেন্ট স্ট্রেসটা আমাদের ম্যাক্সিমাম, ওই 100 আগে কোনোদিন আসেনি, তাহলে প্রেজেন্টের জায়গায় আমি 100 বসাবো, তাহলে তার প্রি কনসলিডেশন স্ট্রেস কত হবে, 100ই হবে তো, ওই 100টাই তো হবে, মনে পড়ছে। এই যে আগে যে একটা বাড়ি আঁকলাম, এই যে বললাম না যে প্রি কনসলিডেশন স্ট্রেসের সংজ্ঞাটা দেখ, সংজ্ঞাটা কি ছিল, আমি আরেকবার আমি বলছি, এই জায়গাটা ক্লিয়ার কর, যদিও না হয়ে থাকে হ্যাঁ বলবি না আমাকে, দাদা বোঝাও আমাকে, ক্লিয়ার করো। এই হচ্ছে একটা বাড়ি ছিল, যে বাড়িটা হচ্ছে আমাকে 40 MPa ছিল লোড, এর মধ্যে লিক ছিল, তো প্রথমে বাড়িটা, এই বাড়িতে আগে কেউ আসেনি, কেউ কিছু করেনি, আমি গিয়ে ওইখানে একটা সুন্দরবনে একটা জমির ওপরে, জমিটার উপর কেউ ছিল না, আমি ওখানে গিয়ে একটা বাড়ি করলাম, সেই বাড়িটা আমাকে 40 দিলাম, তখন এই মাটিটা 40 ফিল করলো, প্রথমে 40 ফিল করলো, কেউ ছিল না, তাহলে এটাকে আমরা বলবো যে প্রি কনসলিডেটেড হয়ে রইলো, কত সালে, 1980 সালে,
অনেক দিন আগে। আমি কেন 1980 ধরলাম, কারণ এটা অনেক দিন আগে বোঝানোর জন্য। তারপরে এটাকে আমি ভেঙে দিলাম, সুন্দরবনেও এখন হাইওয়ে চলে গেছে, মেট্রো চলে গেছে, সব কিছু চলে গেছে, হেলিকপ্টার ঢুকে গেছে। তখন কি করলো, কন্ট্রাক্টরও চলে গেছে, আচ্ছা এখানে আমাকে এখানে একটা বাংলো বানাতে হবে, এখানে একটা বাংলো বানাতে হবে। দিয়ে কি বুলডোজার দিয়ে আমার বাড়িটা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে কি পাথর পড়ে থাকলো এখানে। এই পাথরগুলো আমাকে কি 10 MPA দেবে। তাহলে ওর এখন যে এটা 10 কি 10 আমাকে এখন প্রেজেন্ট দিচ্ছে, এটা এখন প্রেজেন্ট আছে। কোন সালে প্রেজেন্ট আছে? 2010 সালে আমাকে এই ভাঙার পরে এটা প্রেজেন্ট দিচ্ছে, প্রেজেন্ট স্টেজ 10। তাহলে এবারে আমাকে বল যে আগে ছিল 40, এখন হয়েছে 10। তার মানে এই 10টা তো আগেও ফিল করে এসছে বাড়ির মধ্যে, 40 পেয়েছে। 10টা তোর কাছে কোনো ব্যাপার না, ও খেতেই পারে 10টা রসগোল্লা, ওকে আমি একটা রসগোল্লা দিয়েছি, ও কোনো যাই আসবে না। তাহলে এই যে সয়েলটা যে আছে, এই সয়েলটাকে আমরা তখন বলবো ওসি সয়েল, এটা আগে বোঝ। এবং এর মধ্যে যে স্ট্রেসটা ফিল হবে, সেই স্ট্রেসটা হচ্ছে গিয়ে ওভার কনসলিডেশন স্ট্রেস। দেন আমি কি করলাম, আমি তো এটা ভেঙে ফেলে রাখবো না, আমি এটাকে বাড়ি বানাবো। একটা বড় একটা মস্ত বড় একটা 20 তলা বাড়ি বানালাম। সেই বাড়িটা আমাকে কি করছে, তার 200 MPA আমাকে স্ট্রেস দিচ্ছে। এখন এই 200 MPA আগে কোনোদিন ফিল করেছিল? আগে কোনোদিন ফিল করেনি। এখন এই 200টাই হচ্ছে আগে আমাদের প্রেজেন্ট। এখন এই 200টা হয়ে যাচ্ছে আমাদের PRE ACNT, 200টাই হয়ে যাচ্ছে আমাদের প্রেজেন্ট স্ট্রেস। উড়িনি, তুই উড়েছিস। ও না, আমি উড়েছি। তো কি হলো যে এই 200টা আমাকে, এই যে 200 যে লোডটা দিচ্ছে এখন এই বড় বাড়িটা বা একটা শপিং মল করে দিল, সেই 200 MPA এটা কিন্তু আগে কোনোদিন আমি ফিল করিনি, এটা প্রেজেন্ট, এটা এখন। তাহলে আমাকে কেউ বলবে যে আচ্ছা 100টা এই 10-এর থেকেও বেশি, এই 40-এর থেকেও বেশি, তাহলে এই 200টা এখন এই সয়েলটা যে থাকবে, এই সয়েলটা এখন আমাকে ট্রিট করবে একটা NC সয়েল হিসেবে ট্রিট করবে, মানে নর্মালি কনসোলিডেশন সয়েল হিসেবে ট্রিট করবে। আর এইখানে যে কন্ডিশনটা হয়ে থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে নর্মালি কনসোলিডেশন স্ট্রেসেস অ্যাক্ট করবে, এবার এইটা আমি কি বলেছিলাম যে সিগমা ড্যাশ মানে কি, ওই ছিল ম্যাক্সিমাম সেই সময়। এখন এই সময়ের মধ্যে ম্যাক্সিমাম কে 200 ম্যাক্সিমাম। তাহলে এর মধ্যে এটাকে আমরা বলতে পারি নর্মালি কনসোলিডেশন স্ট্রেসেস, অথবা এটাকে আমরা বলতে পারি প্রি কনসোলিডেশন স্ট্রেসেসও বলতে পারি। কারণ এখন আমার কাছে ম্যাক্সিমাম, তার মানে এই যে 200টা এলো, এই 200টার যে এফেক্টিভ স্ট্রেস, প্রেজেন্ট এফেক্টিভ স্ট্রেস, সেটাকে আমি বলতেও পারি যে প্রি কনসোলিডেশন স্ট্রেসেস। বল এবার ক্লিয়ার হলো অরিত্র? এবার আমাকে যদি বলি যে এনসিআর এর ক্ষেত্রে, মানে এনসিআর ভুল কথা, এনসিআর বলে কিছু হয় না, মাথায় এখন থেকে সেট করে রাখ। ওভার কনসোলিডেশন রেশিও হয়, OCR হয়, এনসিআর হয় না। OCR মানে ওভার কনসোলিডেশন রেশিও তে এই যে রেশিওটা, এটা প্রি কনসোলিডেশন স্ট্রেস ডিভাইডেড বাই প্রেজেন্ট স্ট্রেস। প্রেজেন্ট হতে পারে কম, প্রেজেন্ট হতে পারে বেশি। যখন বেশি হবে প্রেজেন্টটা, তখন কি সয়েল হবে আগে বল? যখন হবে বেশি তখন কি সয়েল, এনসি না ওসি? আগেটা বল। এনসি। যখন বেশি তখন হবে এনসি। তাহলে এবং তখনের যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটা আমাকে হয়ে যাবে প্রি কনসোলিডেশন স্ট্রেসেস। তাহলে বোথ আর সেম, বোথ আর 200 কেটে কি হয়ে যাবে 1। তার মানে OCR এর ভ্যালুটা এনসি সয়েলের ক্ষেত্রে কত হয়ে যাবে 1। পরীক্ষায় আসবে কোশ্চেন। সেকেন্ড, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমি যে কনসেপ্টটা বললাম কনসেপ্ট লিখে রাখ, যে প্রয়োজনীয় এক্সাম্পলটা দিয়ে লিখে রাখ। এখানে 200/200, তাই জন্য এটা 1 হচ্ছে। পড়া শেষ হবে, পাত্তি ভুলে যাবি, পরে আমাকে জিজ্ঞেস করে দাদা এনসি সয়েলের ক্ষেত্রে 1 হলো কেন? কারণ হচ্ছে এটা, এই কনসেপ্টগুলো ছোটো ছোটো পড়ানোর সাথে সাথে লিখে রাখতে হবে, না লিখে রাখলেও মনে রাখতে হবে কি বলছি আমি। নাম্বার 2, এবার আমাকে কেউ বলবে যে ওসি সয়েলের ক্ষেত্রে কি হবে?
ওসি সয়েলের ক্ষেত্রে স্ট্রেসটা কি হবে, প্রেজেন্টটা কি হবে, প্রেজেন্টটা কি হবে, প্রেজেন্ট স্ট্রেসটা কি হবে, প্রি কনস্ট্রাকশন স্ট্রেসের থেকে বেশি না কম? কম। তাহলে একটা বড় ভাই যদি কম ভ্যালু হয় তাহলে ওর ভ্যালুটা কত হবে, একের থেকে বড় না একের থেকে ছোট? একের থেকে বড় হবে। এই একের থেকে বড় না, তুই সামথিং একটা বড়কে একটা তুই যাই বলিস না 2 ভাগ 1.8 1.9 ভাগ, 2-এর থেকে একটু ছোট, 2 দিয়ে 1.9, তাও দেখবি যে একের ওপরে তুই ভ্যালু পাবি, থাকবেই, কিছু করার নেই, কারণ এটা দিয়ে তো ওকে যাবেই এক ঘর, তো এক ওখানেই পেয়ে যাচ্ছে অলরেডি, তো ন্যাচারালি একের থেকে বড় হয়। প্রি কনসলিডেশন ওসি সয়েলের ক্ষেত্রে আমাকে প্রেজেন্টটা কত, আমি লিখে দিচ্ছি পাশে, চল এখানে আমাদের প্রেজেন্ট, যে প্রেজেন্ট আছে আমি প্রি দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা আমি প্রি দিচ্ছি, মানে প্রি না প্রেজেন্ট লিখে দিচ্ছি, তাহলে ভাবে পাস্ট। প্রেজেন্ট হচ্ছে আমার 100 না 200 লিখেছি, এখানে 200, আর আমাকে যে সিগমা সি সেটাও 200, তার জন্য আমাকে এখানে 1 হয়ে যাচ্ছে। আগে বুঝতে হবে এটা কেন 200 হলো, কারণ এনসি হচ্ছে ম্যাক্সিমাম দেয় আর প্রি কনসলিডেশনও ম্যাক্সিমাম দেয়, তাই জন্য হয়ে গেল 1। ওসি সয়েলের ক্ষেত্রে প্রেজেন্টটা আমাকে দিচ্ছে 10 এমপিএ, আর আমাকে সিগমা ড্যাশ সি যেটা আছে, সিগমা ড্যাশ সি মানে কি, প্রি কনসলিডেশন স্ট্রেস দিচ্ছিল আমাদের 40, তার মানে দেখ দুটোকে যদি ভাগ করিস তাহলে পাবি 4, তার মানে কি ওসিআর এর ভ্যালু ফর ওসি সয়েলের জন্য গ্রেটার 1। বল বোঝা গেল কি গেল না? এতটুকু ক্লিয়ার করতে পারলাম আমি। এরপরে খুব বিখ্যাত একটা গ্রাফ আসছে, এই 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 জায়গায় জ্বরটা কি ছাড়লো, বাড়িতে পড়তে হবে তাই তো, জিনিসটা আপাতত একটা ইনিশিয়ালি বুঝতে পারলাম, বাড়িতে একটু দেখতে হবে জায়গাটা, একটু ঘাটলেই জায়গাটা আরো ক্লিয়ার হয়ে থাকবে। ঠিক আছে, নেক্সট টপিকের দিকে আমরা মুভ করছি। কোশ্চেন হলে এখনো করতে পারিস আমাকে, কোশ্চেন হলে এখনই কর। কোশ্চেন আছে কোনো? মুভ করবো? আচ্ছা, মানে যাকে বলবো একটা গেটের একটা প্রিপারেশন নিয়ে থাকলে না, মানে তোর পুরো কনসেপ্ট, মানে তোকে সব ঘাট দেখিয়ে দেবে। ঠিক আছে, পুরো তোকে সব ঘাট দেখিয়ে দেবে যে কি কি ঘাট হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি একটা দুটো গ্রাফ আঁকবো, আগে গ্রাফটা আমরা আঁকি, তারপরে আমরা ফার্দার আলোচনা করবো। ঠিক আছে, আগে একটা নর্মাল তোদের কাছে আমি একটা কথা জানতে চাইছি, আমাকে স্ট্রেস বাড়ছে, তাহলে এফেক্টিভ স্ট্রেস কমবে না বাড়বে, আমাকে স্ট্রেস বাড়ছে তাহলে আমার ওই সয়েলে ভয়েড রেশিও বাড়বে না কমবে, কেউ বলবে আমাকে? স্ট্রেস বাড়ছে, ওই সয়েলের ভয়েড বাড়বে না কমবে? এই সেন্সগুলো নিজে থেকে আনতে হবে, কিন্তু কেউ বানাতে পারবে, কমবে। সেটা তোর কি মনে হচ্ছে বাড়বে না কমবে? স্ট্রেস বাড়ছে, ওই সয়েলে ভয়েড রেশিও বাড়বে না কমবে? একটু পড়াচ্ছি ভাই, এই পড়াচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আমি ফোন করছি। হ্যাঁ বল, স্ট্রেস বাড়লে কি হবে? চার পাঁচটা ফর্মুলা মুখস্থ করে কিচ্ছু হবে না ভাই, শুধু এই সেন্সটা তখন না আনতে পারবি বস। স্ট্রেস আমি একটা বাড়াচ্ছি, ভয়েড কমবে না বাড়বে, পাতি কথা আমাকে বল, সেটা তো জিজ্ঞেস করছি আমি, সেই সেন্সটা আনতে হবে। ঠিক আছে, এর ওপরই খেলা, এখন দুটো গ্রাফ আঁকবো বড় বড়।
এটা বললাম ই মানে আমাদের ভয়েড রেশিও, ই মানে ভয়েড রেশিও আমরা জানি, এটাও ই। আর এটা হচ্ছে গিয়ে আমাদের সিগমা ড্যাশ মানে এফেক্টিভ স্ট্রেস। আর এটা এটা এইটা নর্মাল কার্ভ, আর এটা এই কার্ভের একটা ভাই মানে লগ কার্ভ, মানে এরই লগ কার্ভ আমরা এই সাইড আঁকবো। ওকে, এরই লগ কার্ভ আমরা এদিকে আঁকবো। আমাদের অঙ্কেতে এটাই লাগবে, লগ কার্ভটাই লাগবে, কারণ আমরা এখান থেকে কিছু বোঝার চেষ্টা করব। আমাদের যখন ক্যালকুলেশন করবো লগ কার্ভই আমাকে দেবে। কেন আমি বলছি, আগে ছবিটা দেখলে তোরা বুঝতে পারবে। লগ কার্ভে কি হয়, আমি ফেনোমেনন লগের আনার ফেনোমেননটা কি, কেন আমরা লগ নিয়ে এলাম এটাও বুঝতে পারবি এই ছবিটা আঁকি তারপর। দাঁড়া আমি আগে আঁকি তারপরে তোরা আঁক, কারণ ভুলভাল হতে পারে তো একটু, কারণ বারবার কাটাছেড়া করে তো লাভ নেই, টাইম দেবে। ব্লু দিয়ে আঁকি, মার্কটা ব্ল্যাক দিয়ে করবো, ব্ল্যাক হলে আর মার্ক করা যাবে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, আগে করে নে গ্রাফটা এখানে একবার, আমি বলছি। খুব ইন্টারেস্টিং গ্রাফটা, খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে গ্রাফটা। তোরা এতক্ষণ যা পড়লি সেটাকে গ্রাফের মাধ্যমে আমি দেখাবো না, তোরাই বলবি, আমি হেল্প করবো। এটাকে এইভাবে নামা, নেমে এইভাবে আয়, এসে এইভাবে এটাকে ব্যাক করে, এটা আবার ব্যাক হচ্ছে। এটা মানে এত পর্যন্ত স্ট্রেস গেল, স্ট্রেসটা বাড়ছে 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 বাড়ছে, এ দেখ এখান থেকে শুরু হয়েছে, স্ট্রেসটা বাড়ছে, এইভাবে তার গ্রাফটা বাড়ছে এদিকে, আবার স্ট্রেসটা কমলো মানে রিভার্স এলো মালটা, ঠিক আছে, আবার ব্যাক করলো, ব্যাক করে এইভাবে টেনে এলো, মানে এইভাবে এলো, এই এলো, এই উঠলো মালটা, এই ব্যাক করে নিচে চলে গেল, ঠিক আছে, এরকম টাইপ। হলে বলি আমি কিন্তু বলবো, হয়েছে, রেকর্ড হচ্ছে কিন্তু বস, ইউটিউবে যাবে কিছু। হয়েছে, বলতে হবে ফাস্ট ফাস্ট। ঋতু সবার হয়েছে? এই পার্টটা, এই যে নিচের যে আবার ব্যাক করে ওভার উঠলো, এটাকে লিখে রাখ আনলোডিং, আনলোডিং।
আর উপরের যে পার্টটা, এই যে এই পার্টটা এখান থেকে এতটা যে গেল, এটা হচ্ছে কি রিলোডিং। আগে লেখ বলছি, এটা আনলোডিং। কোন বরাবর? এই বরাবর মালটা উঠেছে। গ্রাফ পরিষ্কার কি দেখা যাচ্ছে না অস্পষ্ট? এটা হচ্ছে রিলোডিং। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা দেখেছিস সেটা ঠিকই আছে, আমি একটু এটাকে ফোলাচ্ছি একটু। মানে রিলোডিং যখন হচ্ছে তখন এইভাবে মুভ করছে আবার, ঠিক আছে। আনলোডিং যখন হচ্ছে এইভাবে, রিলোডিং যখন হচ্ছে এইভাবে। আচ্ছা এক এক করে আমি বলি এবার কি হচ্ছে জিনিসটা। আচ্ছা একটু নোট করবি জিনিসগুলো, নোট না জাস্ট আগে বুঝবি, পেন্সিল থাকলে ভালো, পেন্সিল দিয়ে করলে মনে হয় বেশি ভালো হবে। এইখানে আচ্ছা যখন সয়েলটা, ভালো করে শুনবি কথাটা, এইখানে যখন ছিল এইখানটা আমি ডটেড করে আমি নিচে নিয়ে আসছি। ভয়েড রেশিও ভুলে যা, ভয়েড রেশিও নিয়ে এখন কনসার্নের কোনো ব্যাপারই নেই, ভয়েড রেশিও পরে, স্ট্রেসটা ইম্পর্টেন্ট না এখানে বেশি। আচ্ছা এইখানে যে স্ট্রেস যখন ছিল তখন স্ট্রেসটা এরকম একটা জায়গায় ছিল, আমি ধরে নিলাম এটা আমার ছিল 40, ধরে নিলাম 40 ছিল এখানে। তাহলে এরকম স্ট্রেস কি এর এই যে গ্রাফের মধ্যে এই স্ট্রেসটা কি আর কোনো জায়গায় ফিল করছে? আগে কি ফিল করেছে কখনো? এই যে 40টাকে আগে কোনোদিন ফিল করেছে? করেনি। তাহলে এই জায়গার যে কন্ডিশনটা আছে এটাকে আমি বলতে পারি এটা একটা প্রি কনসলিডেশনে রয়েছে, প্রি কনসলিডেশনে রয়েছে। এটা একটা কি কন্ডিশনে রয়েছে? এটা একটা প্রি কনসলিডেশন স্টেজে রয়েছে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? তারপরে আমি স্ট্রেসটা বাড়াচ্ছি, ভয়েডটা কি হবে? ভয়েডটা আস্তে আস্তে কমতে থাকবে, ভয়েডটা একটা শার্প একটা চেঞ্জ হলো, এখানে ঝাপ করে নেমে গেল। দেখ মানে এরপরে যখনই আমাকে কি করব, আমি ধর কি করলাম, আমি ধর মানে এখানে যখন ছিল তখন 2তলা বাড়ি ছিল, আমি কি করলাম যে ওর মধ্যে এখন 20তলা বাড়ি করে দিলাম, 2তলা বাড়ি জায়গায় 20তলা বাড়ি। এবার যখনই 20তলা বাড়ি তুলবো ওর মধ্যে যা ভয়েড ছিল ভয়েডগুলো সঙ্গে সঙ্গে কমে যাবে, তাই কি না? বুঝেছে আমার কথাটা কি? আমি যখন 20তলা বাড়ি করব ওখানে তখন কি হবে, ভয়েডটা কি হবে, ভয়েডটা কমে যাবে। সেই ভয়েডটা ঝ্যাক করে কমে গেল, দেখ এদিকে মানে ভয়েডটা কতটা কমলো, স্ট্রেস বাড়ছে কিন্তু ভয়েডটা অনেকটা কমলো। তো এইটাকে আমরা বলবো, এটা অ্যাকচুয়ালি অনেকটা এক্সটেন্ড হয়, এটা একটু বাড়ে, ঠিক আছে তাহলে ঠিক আছে যা হয়েছে হয়েছে। এই যে এইটাকে বলবো আমরা ভার্জিন, ভার্জিন মানে তোরা সবাই জানিস, ঠিক আছে। ভার্জিন কেন বললাম, কারণ এইটা আগে কোনোদিনও ফিল করেনি, ঝপঝপ বাড়লো আর ভয়েড রেশিও কমতে কমতে গেল, ঠিক আছে। ভার্জিন কম্প্রেশন কার্ভ, এটাকে নাম হচ্ছে গিয়ে ভার্জিন কম্প্রেশন কার্ভ। কেন কম্প্রেশন বললাম, কারণ এটা কম্প্রেশনই হচ্ছে, চাপছে, ঠিক আছে। এইখানে এর একটা স্লোপটা প্রচন্ড বেশি, তোরা বুঝতেই পারছিস যে এর স্লোপটা অনেক বেশি, তাই না? এর স্লোপটা কি এটা খাড়াভাবে স্লোপটা হয়েছে, তাহলে স্লোপ মোড, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন করবে। ভার্জিন কম্প্রেশন কার্ভের স্লোপটা কিরকম থাকে, স্লোপ মোড, ওকে। দেন কি হলো, এই একটা পয়েন্ট এলো। আচ্ছা আমি পয়েন্টগুলোর নাম যদি দিই তাহলে এই পয়েন্টটা ধর বললাম এ, এই পয়েন্টটার নাম বললাম বি, আর এই পয়েন্টটার নাম বললাম সি। আচ্ছা এটা পুরোটাই রেড দিয়ে বলি, এটা বি, এটা এ, এটা ভুলে যা, ডটেড দিয়ে যেটা রেখেছি এটা ভুলে যা। আচ্ছা এরপরে কি হলো, আমাকে স্ট্রেস দিতে 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 ভয়েড রেশিওটা এখানে চলে এলো। এবারে কি করলাম আমি, স্ট্রেসটা আমার যখন এখানে যখন চলে এলো, আচ্ছা এইখানে যখন চলে এলো তখন তখন স্ট্রেসটা কি কি জায়গায় রয়েছে আমাকে বলবে,
আমাকে যখন এখানে চলে এলো তখন কি কন্ডিশনে রয়েছে সে, স্ট্রেসটা বাড়লো না কমলো বিতে যখন এলো, কেন ওভার কনসেন্ট্রেট হচ্ছে? আমাকে এই পয়েন্টে আগে ছিল, এ থেকে বিতে এলো, এ থেকে বিতে এলো, স্ট্রেসটা বাড়লো না কমলো আগে বল, প্রথম কথা বাড়লো, তাই না? তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি এনসি, মানে এই জায়গাটাকে এনসির কেস, এই যে জায়গাটা ছিল সেটা একটা এনসি রিপ্রেজেন্ট করছিল, এ টু বি একটা রিপ্রেজেন্ট করছিল এনসি কে, তাই না? এ টু বি রিপ্রেজেন্ট কাকে করছিল? এনসি সয়েলকে রিপ্রেজেন্ট করছিল, কারণ বাড়ছে বাড়ছে এরকম ও ফিল করেনি, ও তো প্রি কনসোলিডেট ফিল, প্রি কনসোলিডেট মানে আগে কোনোদিন স্টেজই আসেনি, আমি ধরলাম এটা প্রি কনসোলিডেট এই পয়েন্টটায়, এর যখনই বাড়ছে 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 এই স্টেজটা তো আগে কোনোদিন ফিলই করেনি, ম্যাক্সিমাম বাড়ছে বাড়ছে বাড়ছে, যেই ও বি পয়েন্টে এলো আমাকে একটা ইন্টারভেলের টাইম চলে এলো, ঠিক আছে? তো এই পর্যন্ত যে কেসটা এটাকে আমরা বলতে পারি এনসি সয়েল। আর বিতে যে স্ট্রেসটা ও ফিল করছে, সেই স্ট্রেসটা যাই হোক না কেন, এই স্ট্রেসটা এখন আমার কাছে কি হয়ে যাবে, এটাই আমার কাছে ম্যাক্সিমাম, তাহলে এটাই হয়ে যাবে আমাকে সিগমা ড্যাশ সি, এটাই হয়ে যাবে আমার কি সিগমা ড্যাশ সি। পই করে বারবার করে বলছি, ভালো করে বুঝতে হবে কথাটা। এখন বাড়তে 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 এই বি পয়েন্টে এলো, এই বি পয়েন্টে আসার পরে কি হলো, আসার পরে ঘটনাটা বলছি। তারপরে আমি কি করলাম, দেখ আমি পেছনে ফিরে আছি, দেখ লাল দিয়ে এদিকে তীর দিয়েছি, তার মানেও এদিকে মুভ করাচ্ছি, এদিকে মুভ করলে এই গ্রাফটা ওপরের দিকে উঠছে কেন, কারণ আমি যদি স্ট্রেসটা এই বরাবর যদি আসি কি হবে, কমছে। স্ট্রেস যদি আমাদের কম করি তাহলে ভয়েডটা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। একটা স্পঞ্জের মতো ভাব, একটা স্পঞ্জ ভাব, স্পঞ্জটাকে আমরা চাপছি, ভয়েডটা আমার কমছে কমছে কমছে, যেই একটু আনলোডিং করলাম, হাতটা খুলে দিলাম, স্পঞ্জটা বড় হবে, হ্যাঁ কি না, হবে কি না, হবে তো, স্পঞ্জটা মোটা হবে তো। তাই জন্য এটা কিন্তু ভয়েড রেশিও, এই বি পয়েন্টে যা ভয়েড রেশিও, এই পয়েন্টে কিন্তু ভয়েড রেশিওটা একটু বেশি পাবো। বুঝতেই পারছি কেন, কারণ এটা আনলোডিং করছি। যেই এইখানে এই সি টু বি, এইখানে যে স্ট্রেসটা আগে ফিল করেছে, হ্যাঁ কি না, আগে ফিল করেছে, এত পর্যন্ত চলে গেছিল, আবার ব্যাক করে নিয়ে এলাম, এই স্ট্রেসটা কি ফিল করেছে আগেও? ফিল করেছে, কারণ আমি স্ট্রেসটা কমাচ্ছি, আমি বাড়াচ্ছি না, বাড়ালে তো এদিকে যাচ্ছি, কমাচ্ছি, এদিকে যাই হোক না কেন সব ফিল করে এসছে অলরেডিও। এই স্ট্রেসগুলো এখানে যা আছে, এই যে এই জায়গাটা, এই প্যাচটার মধ্যে যা আছে সবও ফিল করে এসছে। তার মানে আমি বলতে পারি যে এই সি টু বি যে জায়গাটা, এটা একটা ওসির সয়েলের মতো বিহেভ করছে, বলতে পারি। গ্রাফের ডিটেলে ঢুকবো আজকে, ঠিক আছে? এই যে জায়গাটা, এই জায়গাটা একটা ওসির মতো বিহেভ করছে, হ্যাঁ কি না? কারণ এই স্ট্রেসটা তো ফিল করে এসছে অলরেডি। এই যে ভেতরে দেখ, আমি স্ট্রেসটা কি করছি, এই ডি এর পরে সিতে যাচ্ছি, বি এর পরে আমি পরপর নাম দিচ্ছি, এ থেকে বি, বি থেকে সি, ঠিক আছে? এই সি থেকে আবার ঘুরে এসে তো নাম দিতে পারিস ডি, বলতে পারিস কি বলবো আমি, সি টু বি, আবার ধর সি থেকে আবার ব্যাক করছে, সি থেকে বি ড্যাশ বললাম, আবার ধর এই পয়েন্টটা একটা বি ড্যাশ নাম দে, বা বি ধর, এই যে একই ব্যাপার, ওই ওসি হিসাবেই ট্রিট করবে। কারণ এইখানে যখনই ও ফিরছে আবার যখন বিতে চলে আসবে, তখন আমার রিলোডিং, মানে আনলোডিং করলাম, মানে স্ট্রেসটা উঠালাম, কম করলাম, তারপর আবার রিলোডিং করছি, আবার যখন রিলোডিংও করব তখনও তো ফিল করছে, মানে এগুলো তো আমরা আগে চলে এসছে, যেই করতে করতে আবারও বি পয়েন্টে চলে এলো, সেই স্ট্রেস একদম পুরো কিন্তু আবার প্রি কনসোলিডেশন জায়গায় চলে এলো, আবার কি জায়গায় চলে এলো, প্রি কনসোলিডেশন জায়গায় চলে এলো, ঠিক আছে? প্রি কনসোলিডেশন জায়গায় চলে এলো। তারপরে যখনই আরো বাড়তে থাকে এই যে লেজটা আমাকে অরিত্র বল যে কি স্ট্রেস বিহেভ দেবে, এই সি টু আমি যদি ডি নাম দিই, এই বি থেকে ডিটা আমাকে কি নাম দেবে, কি সয়েলে বিহেভ করবে, বি থেকে ডিটা কোন সয়েলকে রিপ্রেজেন্ট করবে, এনসি সয়েলকে রিপ্রেজেন্ট করবে, নর্মাল ব্যাপার। আমাকে তো এরপরে তো স্ট্রেস বাড়ছে, মানে এরকম স্ট্রেস আগে কোনোদিন পাইনি, সিগমাটা সি এখানেই শেষ হয়ে গেছে, এই বাড়ছে, মানে এখানে এরকম স্ট্রেস আগে কোনোদিন পাইনি, তার মানে বি থেকে ডি যে জায়গাটা সেটা আমাকে বাড়ছে,
মানে এটা একটা এনসি সয়েল হিসেবে ট্রিট করছে। বোঝা গেল কি গেল না আগে বল, এইটুখানি বোঝা গেল, এইটুখানি বোঝা গেলে এবার আমরা লগ কার্ভে মুভ করব। লগ কার্ভ মানে দেখ আমি একটা কথা বলি, যে আমাদের যদি বলে আচ্ছা আমাকে এই যে এই কার্ভটা নিয়ে কাজ করতে, মানে কোন কার্ভটার কথা বলছি, এই যে কার্ভটা ঘুরে এসে এরকম হয়েছে, এই কার্ভটাকে নিয়ে কাজ করতে পারবো না, কারণ এটা একটা কিরকম বলতে এটা একটা খুব বাজে, মানে বাজে টাইপের, মানে প্রতি পয়েন্টে এই ট্যানজেন্ট চেঞ্জ হচ্ছে, প্রতি পয়েন্টে এই ট্যানজেন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা এখান থেকে স্লোপটা বার করা খুব টাফ, স্লোপটা মোড়, এখানেও স্লোপ মোড় হবে সেটা কথা না, কিন্তু এর প্রতি পয়েন্টে ট্যানজেন্ট চেঞ্জ হচ্ছে, এই প্রতি পয়েন্টে ট্যানজেন্ট চেঞ্জ হওয়ার জন্য আমাদের এখান থেকে স্লোপটা বার করা ডিফিকাল্ট, তাই জন্য আমাকে একটু লগ স্কেলের হেল্প নিতে হয়, লগ স্কেলের হেল্প নিতে হয়, ওকে। আচ্ছা, তাহলে বেসিক্যালি লগ স্কেল হলে কি হয়, এই যে কার্ভ নেচারটা না, কার্ভ নেচার থাকে না, এটা একটা স্ট্রেট লাইন বিহেভিয়ার দেয়। লগকে কেন লগটা নিয়ে এলাম, কারণ এই যে দেখছিস তোরা যে কার্ভ ব্যাপারটা, এই কার্ভটা কার্ভ থাকে না, একটা স্ট্রেট লাইন প্যাটার্ন দেয়, ওকে। তাহলে জাস্ট এটা যেটা এঁকেছিলাম সেটা স্ট্রেট লাইনে আঁকবো, বা এত রাউন্ড করবো না, এরকম রাখবো। এই পয়েন্টটা আমার এই এ পয়েন্ট, এই যে এর এ পয়েন্টটা আমি এখানে এ পয়েন্ট রাখলাম, ঠিক আছে। এ কি করলো, বি পয়েন্টে, এখানে বি পয়েন্টে মুভ করলো, বি পয়েন্টে মুভ করার পরে এইটাই এ টু বি আমাদের হচ্ছে গিয়ে ভার্জিন কার্ভ, বা অথবা এটা এনসি সয়েল হিসেবে ট্রিট হচ্ছে, এ পয়েন্টটা আমাকে প্রিভিয়াসলি মানে প্রি কনসিডারেশন হিসেবে ট্রিট করছে, এগুলো তো হলো নর্মালি। এইবারে আমাদের যে এই যে আনলোডিং পার্টটা যে হচ্ছে না, এই যে আনলোডিং পার্টটা হচ্ছে, এটাকে একটু বড় করে দিই, এক সেকেন্ড মা, ও মা এই একটু বারান্দা যাও। এইবারে যে আমাদের বি পয়েন্টে যে আছে, সেই বি পয়েন্টে এখন আমাদের সব থেকে বেশি ইউজ করছে। এইবারে আনলোডিং হবে, এবার আনলোডিং যখন হবে অথবা রিলোডিং যখন হবে, এইটা না এক্স্যাক্টলি স্ট্রেট লাইন থাকে না, ঠিক আছে। তোরা বইও দেখবি এক্স্যাক্টলি স্ট্রেট লাইন থাকে না, তবে এরকম টাইপের হয় আর কি না দেখতে। মনে রাখবি এ বি লাইনের যা স্লোপ, এই পরের লাইনেও স্লোপ কিন্তু সেম, ওকে, বোথ আর সেম। অনেক জায়গায় পাবি, কিন্তু আমি তাও বলে দিলাম বোথ আর সেম। এটা হচ্ছে আমাদের, এটা অলমোস্ট সেম স্লোপ, অলমোস্ট স্ট্রেট লাইন, আমি বলবো না এটা স্ট্রেট লাইন, তো এটা একটা কার্ভের মতোই থাকে, আমি লিখে দিচ্ছি অলমোস্ট একটা স্ট্রেট লাইন, হ্যাঁ অলমোস্ট স্ট্রেট লাইন, তবে স্ট্রেট লাইন নয় এটা, ঠিক আছে। আর এই কেউ বলবে যে এই পার্টটা, আমি বলছি এখানে কিছু কিছু জিনিসের টার্ম আসে, সেই টার্মগুলো তোরা তো শুনেছিস। এই যে কার্ভটা আছে এ বি, এই কার্ভের যে স্লোপ, এই কার্ভের স্লোপ মানে কি, ট্যান থিটা মানে কি, লম্ব আয় ভূমি, তাই তো। তো এই যে দাগটা, এই যে এবি যে দাগটা আছে, এর একটা লম্বা আছে আর একটা ভূমি আছে, তাই না, তাই জন্য এটাকে ছোট করে দেখালাম, লম্বার ভূমি। তাহলে এর যে স্লোপটা, এই স্লোপটাকে আমরা বলবো সিসি, মানে বড় বড় করে লিখে রাখ, কম্প্রেশন ইন্ডেক্স, এর ফর্মুলা এবারে আমরা দেখব কম্প্রেশন ইন্ডেক্স। সিসির পার্টটা আমরা কি দেখবো, কম্প্রেশন ইন্ডেক্স। আচ্ছা, এইবারে আমরা যে এই যে এটা কি করলাম, আনলোডিং করলাম, এই যখন আমি রিলোডিং যাব, এই যে রিলোডিং যাব, এই ওপরেরটা কথা বলছি আমি, রিলোডিং যখন হচ্ছে ভালোভাবে লিখে রাখ, রিলোডিং যখন হচ্ছে,
তাহলে ওখানে যে ব্যাপারটা পাবো সেটা হয়ে যাবে রিকম্প্রেশন ইন্ডেক্স। আমরা এই পার্টটা এই যে দাগটা আছে এই দাগের যে স্লোপটা পাবো সেই স্লোপটাকে আমরা কি বলবো রিকম্প্রেশন ইন্ডেক্স। এটা রিকম্প্রেশন হবে। এই জায়গাগুলো গেট ঢোকে, এই জায়গাটা তোরা কোনোদিন পড়িস নি, কেউ বলেও নি, এইটা হচ্ছে কি রিকম্প্রেশন। ওকে, তোদের গভর্নমেন্ট চাকরিতে, আমাদের গভর্নমেন্ট চাকরিতে এইটাই আসবে, সিসি আসবে, এই রিকম্প্রেশন আসবে না, আমি বলে রাখলাম। কারণ এখন কারণ এই জায়গাটাকে নিয়ে আর কথা বলে না, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে কথা বলা উচিত, দেখা উচিত, বাট একটা ঠিক আছে রিকম্প্রেশন ইন্ডেক্স, তবে জিনিসটা কমপ্লিট হবে। ঠিক আছে, হ্যাঁ যখন ও রিলোডিং হচ্ছে তখন আবার নতুন করে চাপছে। তো যখন এই ব্যাক করলো, ব্যাক করার পরে যখন আবার চলে এলো এই পয়েন্টে, আবার যখন C2B তে যাচ্ছে তখন কি করছে, আবার ওকে চাপছে, এই রিলোডিং করছে, আবার ওকে লোড দিচ্ছে। তাই সময় তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে রিকম্প্রেশন ইন্ডেক্স। রিকম্প্রেশন ইন্ডেক্স কোথায় হয় যদি বলে, কার জন্য হয়, তাহলে এটা ওসি সয়েলের জন্য হয়, তাই না? রিকম্প্রেশন করছি, আবার দেখ, আবার যখন এই বি পয়েন্ট থেকে আবার যখন ফার্দার ডি পয়েন্টে মুভ করলো তখন দেখবি আবার সিসি নিল, তাহলে এইখানেও কিন্তু আমরা সিসি পাবো, এখানেও কিন্তু আমরা সিসি পাবো। তার মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি কিলো ব্যাপারটা বোঝা যাচ্ছে, যে সিসি যে কম্প্রেশন ইন্ডেক্স, এটা আমরা সবসময় মোটামুটি ন্যাচারালি আমরা এনসি সয়েলের ফান্ডামেন্টালে আসবে, আর এই যে রিকম্প্রেশন ইন্ডেক্স এটা কিন্তু আমাদের ওসি সয়েলের ক্ষেত্রে যাবে। আমরা অঙ্ক থেকে ডিসাইড করবো, আমরা এখন থেকে বলবো না, আমরা জিনিসটা বুঝে রাখি, অঙ্ক আসলে আমরা এটা হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, এইখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা আছে, আমরা এই গ্রাফটা ডিটেলে আরও ঢুকবো, আমরা দেখি ক্লাসটা আরও ডিটেল লাস্ট টাইমে আরও ভালো করে বলবো। আমরা আগে মেইন ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কি নাম দেবো, এই পয়েন্টটার নাম দেবো সিগমা ড্যাশ সি, তাই তো? এটা হচ্ছে কি আমাদের প্রি কনসলিডেশন স্ট্রেসেস, এই সিগমার এটাকে বলো প্রি কনসলিডেশন স্ট্রেসেস। ওকে, কোনো কারোর প্রবলেম আছে আমাকে বলতে হবে। এই বিডি এগুলো সব নর্মাল হিসাবে কাজ করে, এনসি হিসাবে কাজ করে, এই পার্টটা এনসি হিসাবে কাজ করে, এই পার্টটা ওসি হিসাবে কাজ করে। বলে দিলাম কেন এনসি, কেন ওসি, কেন এনসি, এগুলো ক্লিয়ার কর, বাড়িতে ভালো করে পড়। এখন মনে হবে সহজ জিনিস, কিন্তু আদতে সহজ নয়, যথেষ্ট কমপ্লেক্স আছে, আমারও টাইম লেগেছিল। নেক্সট টপিকে মুভ করি। নেক্সট টপিক না, এইগুলো নিয়ে বলবো এখন। রিকম্প্রেশন ইন্ডেক্স আমি লাস্টে বলবো, ঠিক আছে? আমি একবারে গোটা ফর্মুলাটা যখন লেখা হবো, এর একটা এক্সাম্পল আছে, তার আগে আরও ছোটো ছোটো ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমি বলে দিই। এই গ্রাফটা আমি লাস্টে আরও ভালো করে অ্যানালাইসিস করবো। এইটা চাইলে অ্যানালাইসিস করতে পারি, এই যা বলে দেওয়া এখানে বলে দেওয়া হয়ে গেছে, কারণ কম্প্রেশন ইন্ডেক্স তোদের গভর্নমেন্ট জবে লাগে। তোরা যদি বলিস যে না দাদা আমাকে রিকম্প্রেশন ইন্ডেক্স বলার দরকার নেই, তাহলে বলবো না, ঠিক আছে? চাইলে আমি বলে দিচ্ছি, লিখে রাখ, একটা নোট করে রাখ, কিন্তু তোদের চাকরি পরীক্ষা কম্প্রেশন ইন্ডেক্স আসবে, আমি বলে দিলাম। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, হয়ে গেছে সবার, এ পার্টটা তো হয়ে গেছে। হেডিং ডাল কম্প্রেশন ইন্ডেক্স, হেডিং ডাল কম্প্রেশন ইন্ডেক্স, এই যে এই পার্টটা সিসি, সিসিকে কি বলবো, কম্প্রেশন ইন্ডেক্স। ভালো করে লক্ষ্য করবি জিনিসগুলো, ঠিক আছে? যখন দেখ স্ট্রেস, আমাকে যখনই স্ট্রেস বাড়ছে ভয়েড রেশিওটা কমছে, মানে এই অর্ডিনেটটা, ওয়াই অর্ডিনেটটা আমাকে কমছে, যত স্ট্রেস বাড়ে তত আমাকে ভয়েড রেশিও কমতে থাকে, তার জন্য গ্রাফটা ডাউনওয়ার্ড, ঠিক আছে, মানে নিচের দিকে যাচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, কম্প্রেশন ইন্ডেক্স সি সি, কম্প্রেশন ইন্ডেক্স কি সি সি। এই কার্ভ থেকে আমরা দেখতে পারি, বা তোরা যদি বলিস যে না আলাদা করে কার্ভ আঁকো, গ্রাফ আঁকো, আঁকছি। আমি একটা এরম লাইন ধরে নিলাম, এরকম একটা লাইন ধরে নিলাম। সিসি মানে কি বলতো একবার? সিসি মানে বেসিক্যালি কি বললাম, কম্প্রেশন ইন্ডেক্স। ও মানে কি, ও হচ্ছে একটা স্লোপ ইন্ডিকেট করে, এই লাইনের স্লোপ ইন্ডিকেট করে। এটা কার অর্ডিনেট? এটা ই এর অর্ডিনেট, আর এটা সিগমা মানে এফেক্টিভ স্ট্রেসের অর্ডিনেট। তাহলে আমি বলতে পারি যে যখন এখানে এই পয়েন্টটা আর একটা এই পয়েন্টে নিচ্ছি, দুটো পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে, এই দুটো পয়েন্ট নিচ্ছি। আচ্ছা, তাহলে এই পয়েন্টের যা E1 এর ভ্যালু হবে আর এই পয়েন্টের E2 ভ্যালু, আগে বলতো E1 আর E2 এর মধ্যে কে বড় কে ছোট? E1 আর E2 এর মধ্যে কে বড় কে ছোট?
E1 E2 এর মধ্যে কে বড় কে ছোট? সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করছি বস। E2 কি বড় না ছোট? E2 বড়। আর সে বাকিরা এই অর্ডিনেটটা আমার কি কাকে বড় লাগছে? E1 কে বড় লাগছে না E2 কে বড় লাগছে? E1 কে বড় লাগছে তো। হ্যাঁ E1 কে বড় লাগছে এবং E1 এর রেসপেক্টে যে এফেক্টিভ স্ট্রেসটা সেটা নাম দেবো আমি কি সিগমা 1, সিগমা 1 তাই তো। E1 আচ্ছা এটা এটা যে এটা এটা স্ট্রেট লাইন দিয়েছি, তাহলে তোরা বলতে পারতিস যে দাদা এটা কি সিগমা হবে না লগ সিগমা হবে? এটা লগ সিগমা হবে। এই জায়গাগুলো কেন ধরছিস না তোরা? আমাকে বলতে হবে নাকি? আমাকে ঠিক করে দিতে হবে তোদের। এটা যেহেতু স্ট্রেট লাইন এঁকে দিয়েছি সঙ্গে সঙ্গে লগ কার্ভে ঢুকে গেলাম, তাহলে এটা হয়ে যাবে লগ সিগমা 1, ঠিক আছে, যেহেতু স্ট্রেট লাইন দিয়েছি বলে। ফর্মুলা কোথায়? আমি ফর্মুলা এখন লিখিয়েছি, আমি জিনিসটা বোঝাচ্ছি। আমি এই দাগটা স্লোপ বার করব, এর স্লোপটা বার করব। তোরা করেছিস স্লোপ এরকম এরকম প্যাটার্ন আগে। ফ্লো ইন্ডেক্স মনে পড়ছে? ফ্লো ইন্ডেক্স কেন বলেছিলাম যে ওই জায়গাটা কত জায়গায় কাজে লাগবে তোরা বোঝার চেষ্টা কর। দেখ এই জায়গাটা কাজে লাগবে এই কনসেপ্টটা। তাহলে E2 যখন ছিল, E2 ক্ষেত্রে কি হবে? E2 ক্ষেত্রে যে স্ট্রেসটা আছে, এবার আমাকে বল যে লগ সিগমা 2 বড় না লগ, আচ্ছা E1 এর রেসপেক্টে আমাকে কে আসছে? লগ সিগমা 1। E1 এর রেসপেক্টে আসছে লগ সিগমা 1 বার, আর E2 রেসপেক্টে কি আসছে? লগ সিগমা 2 বার। তাহলে আমাকে বল এই সিগমা 1 সিগমা 2 এর মধ্যে কে বড়? সিগমা 2 বড়। তাহলে এখান থেকে আমরা যদি স্লোপ বার করি, এই যে এই ট্রায়াঙ্গেলটার যদি আমরা স্লোপ বার করি, এর এইটুকু লাইনের স্লোপটা কত হবে? স্লোপ মানে কি? লম্ব বাই ভূমি। স্লোপ মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে স্লোপ মানে হচ্ছে গিয়ে সিসি E1 মাইনাস E2 মানে মানে লগ দেখ E1 মাইনাস E2 করলে কি হয়? E1 এখানে ছিল, E2 এখানে যদি মাইনাস করি তাহলে আমাকে এই লেন্থটা বলে, এই লেন্থটা হচ্ছে গিয়ে E1 মাইনাস E2, তাই না? তাই তো। এখান থেকে এতটা E1 আছে, এখান থেকে E2 বাদ দিলাম, তাহলে এই দাগটা পেলাম। আর আমাকে এই দাগটা পেতে হবে, এই দাগটা পেতে হবে, এই দাগটা। এই দাগটা মানে কি হবে? এই দাগটা মানে হচ্ছে কি লগ সিগমা 2 ড্যাশ মাইনাস লগ সিগমা 1 ড্যাশ। তাই লিখতে পারি এটা এখানে, এটা এখানে আমরা লিখতে পারি। তাহলে এটাকে জেনারেট যদি করি, এটাকে বলছি ডেল সিগমা ই, মানে এটা চেঞ্জটা ডেল সিগমা ই নাম দিতেই পারি, বা E1 E2 যাই মনে রাখ, E1 E2 মাইনাস E2 ডিভাইডেড বাই লগ সিগমা 2 ড্যাশ ডিভাইডেড বাই সিগমা 1 ড্যাশ, তাই না? বোঝা যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের সিসির ফর্মুলা। মুখস্থ রাখার দরকার নেই, মুখস্থ রাখলে গোলাবে, ঠিক আছে? সবসময় এই গ্রাফটা ছোট করে এঁকে নিবি। এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ক্লিয়ার? যারা যারা আছে সবার ক্লিয়ার? আচ্ছা, আর দুটো ছোট ছোট ইনফরমেশন গভর্নমেন্ট জবের জন্য, ছোট ছোট ইনফরমেশন আর দুটো ফর্মুলা হয়, লিখে রাখ। সিসি 0.009 WL মাইনাস 10, যতটা মনে পড়ছে আমার WL মাইনাস 10, আরেকটা হয় সিসি 0.007 WL মাইনাস 10, সেমই হয়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের উপরেরটা আনডিস্টার্ব সয়েলের জন্য, আর নিচেটা হচ্ছে কি রিমোল্ডেড সয়েলের জন্য। এখান থেকে ছোটখাটো কোশ্চেন দেয় আর কি, WL লিকুইড লিমিট দিয়ে দেয়, WL দিয়ে দেয়, সেখান থেকে WL ভ্যালুটা বসে বলে যে সিসি ভ্যালু বার করো, তোকে বলে দিল আনডিস্টার্ব সয়েল কিংবা রিমোল্ডেড সয়েল, ঠিক আছে? রিমোল্ডেড যদি বলে যে আচ্ছা ডিস্টার্ব সয়েল, তার মানে কোনটা ধরবি? ডিস্টার্ব মানে তো রিমোল্ডেড যখনই আমি করলাম তখন জিনিসটাকে আমি ডিস্টার্ব করে দিলাম, তাই না? এবার ডিস্টার্ব কথাটা লিখে দিলাম, পরে ভাববি যে দাদা ডিস্টার্ব তুমি লেখা অনেক কথাটা,
রিমোল্ডেড মানেই ডিস্টার্ব। যখনই ওকে মোল্ডের মধ্যে বললাম তখনই ওকে আমি ডিস্টার্ব করে দিলাম। ঠিক আছে, এই দুটো ফর্মুলা ইজ গোয়িং টু বি ইম্পর্টেন্ট। এইটা এটা তাহলে আমাদের সিসির একটা ফর্মুলা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। ফর্মুলাগুলো এক জায়গায় চার্ট করবি, মাথায় সেট জায়গায় থাকে। ওকে, আচ্ছা, এরপরে শুরু হচ্ছে ফর্মুলা শুরু হচ্ছে আর কি চ্যাপ্টার। ঠিক আছে, গ্রাফটা থাক, গ্রাফটা মুছবো না, কারণ এটা আমার পরে আমি ইউজ করবো, মি পাসটাকে ইউজ করতে থাকি আমার। তো হয়েছে সবার? অরিত্র নেই নাকি? বোঝা গেল? বোঝা না গেলে বলবি, জিজ্ঞেস করে। ঠিক আছে, এই গ্রাফটা থাক, আগে আমরা অ্যানালাইসিসটা তো করিনি, ফর্মুলাগুলো আমরা এক করে শেষ করি, কারণ অনেকটা ফর্মুলা আছে। বরঞ্চ এই পার্টটা আজকে থাকবে, আরেকদিন মাঝে আরেকটা সপ্তাহে একটা ক্লাস দিতে হবে। আচ্ছা, শুক্রবার দিন একটা হেলথের পরীক্ষা পড়েছে, ঠিক আছে? তো আমি দিতে যাব ওটা, তো জানি না কবে ক্লাস করাতে পারবো না। ভাবছিলাম যে সপ্তাহে আরেকটা এক্সট্রা ক্লাস দিতে, তাহলে আমার কনসেন্ট্রেশনটা শেষ হয়ে যাবে। তারপরে একটা মোড সার্কেলে ক্লাস দিতে হতো, এফেক্টিভ স্টেজ ঢুকতে গেলে আমাকে মোড সার্কেলে আবার বোঝাতাম। যাই হোক, কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, নামগুলো খুবই একই একই লাগবে, কিন্তু বাড়িতে ভালো করে পড়তে হবে, নাহলে গুলাবে। কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এটাকে আমরা এভি দিয়ে রিপ্রেজেন্ট করব। কি দিয়ে রিপ্রেজেন্ট করব? এ ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। কি দিয়ে রিপ্রেজেন্ট করব? এ ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে কোএফিশিয়েন্ট অফ কার্ভেচার সেটা ছিল সিসি, সেটাও ছিল সিসি, সেটা ছিল সিসি। মনে পড়ছে 1 থেকে 3 পর্যন্ত ভ্যালু, এখানে একটা সিসি পেলি। 1 থেকে 3 পর্যন্ত সিসি 1 থেকে 3 পর্যন্ত থাকে, আর সিউ অনেক রেঞ্জ হয়। সিউ তোর 1 হলে ইউনিফর্মিটি হয়, সেটা হচ্ছে এটা কোএফিশিয়েন্ট অফ কার্ভেচার। তুই যেটা বলছিস এটা ইউনিফর্মিটি। এখানে একটা সিসি ছিল, সিসির সাথে গোলাবি না, এখানে যেটা সিসি ছিল সেটা কোএফিশিয়েন্ট অফ কার্ভেচার। ঠিক আছে, আর আমরা যে এখানে যে সিসিটা বললাম সেটা কি, সেটা ছিল যে কম্প্রেশন ইন্ডেক্স। গোলাবি না, একই টার্ম আছে, গোলাবি না। ওকে, পড়াশোনা যে করবে সে মনে রাখতে পারবে, আদারওয়াইজ কিন্তু গুলিয়ে গাওয়া হয়ে যাবে। ঠিক আছে, কম্প্রেশন ইন্ডেক্স সিসি দিয়ে রিপ্রেজেন্ট করা, আবার কার্ভেচারকেও সিসি দিয়ে রিপ্রেজেন্ট করা। আচ্ছা, কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি কি ছিল? যে এভি ইকুয়াল টু কি ছিল? দেখ ভালো করে লক্ষ্য করে দেখ, কম্প্রেশন ইন্ডেক্সটা কি ছিল? কম্প্রেশন ইন্ডেক্স ছিল বেসিক্যালি ডেল্টা সিগমা ডিভাইডেড বাই হচ্ছে কি লগ সিগমা 2 বাই সিগমা 1। এই ফরম্যাটটা একটু মনে রাখ, এই ফরম্যাটটাই এখানে আসে, এই ফরম্যাটটাই এখানে আসে আর কি। ঠিক আছে, দেখ এই যে ডেলিটা আছে, এই ডেলিটা এখানে আসবে, ডেলিটা আসবে, আর এই যে সিগমা 2 বাই সিগমা 1 আছে, এটা জাস্ট কিছু হবে না, এটা ড্যাশ আছে। হ্যাঁ, মনে রাখবে এটা কিন্তু এফেক্টিভ, এগুলো সব এফেক্টিভ নিয়ে কথা হচ্ছে, টোটাল নয়। আচ্ছা, এটা এটা কি হবে? এটা আমাদের হবে সিগমা ড্যাশ হবে, এটা হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে আমাদের কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি ফর্মুলা, এভি ইকুয়াল টু এটা। ওকে, গুলাবে কিন্তু এর পর থেকে। ঠিক আছে, আমি কিন্তু বলতে থাকবো, ফর্মুলাগুলো একটু ভালোভাবে নোট করবো। কখন এটা দেখবি তোদের পরীক্ষায় যে এই যে বলবে যে এভি এই রেশিওটা, এটাকে কখনো বলবে দেখবি যে স্ট্রেন বাই স্ট্রেস, আমি লিখিয়ে রাখলাম, এর একটা রেশিও হিসাবে বলে আর কি। ঠিক আছে, কারণ বুঝতে পারছি এটা একটা স্ট্রেস, আর ওপরেরটাকে স্ট্রেন হিসাবে রিপ্রেজেন্ট করে আর কি। ঠিক আছে, জানি না কেন, মানে ওই আর কি, স্ট্রেন বাই স্ট্রেস, এটা একটা কোশ্চেন হয়, আমি বলে দিলাম। লাগবে না, গেটের মতো পরীক্ষা লাগবে না, কিন্তু তোদের কমেন্ট চাকরিতে আসবে।
স্ট্রেন টু স্ট্রেস এরকম ভাবে লেখা থাকবে, স্ট্রেন টু স্ট্রেস, মানে স্ট্রেস তো নিচেই আছে স্ট্রেস, আর এটাকে স্ট্রেন মানে ভয়েড রেশিওটাকে একটা স্ট্রেন হিসেবে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, অনেকগুলো টার্ম আছে এখানে বেসিক্যালি, ঠিক আছে। তারপরে রয়েছে আমাদের কোএফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, কোএফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, কোএফিশিয়েন্ট অফ, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়, প্রচুর কোশ্চেন দেয়, ওকে। ভলিউম কম্প্রেসিবিলিটি, এটাকে রিপ্রেজেন্ট করা হয় এই ভলিউম কম্প্রেসিবিলিটিকে রিপ্রেজেন্ট করা হয় এমভি দিয়ে। ভলিউম কম্প্রেসিবিলিটিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এমভি দিয়ে। আমি মনে রাখার টেকনিকও বলে দিচ্ছি। এই এমভি এর একটা যে বেস ফর্মুলাটা যদি বলি, এমভি এই যে নিচের যে স্ট্রেসটা আছে স্ট্রেসই থাকবে, এটার কি হচ্ছে? এটা ভলিউম কম্প্রেসিবিলিটি হচ্ছে, তাই না? এটা কি হচ্ছে? ভলিউম কম্প্রেসিবিলিটি হচ্ছে, তার মানে ভলিউমের একটা চেঞ্জ হচ্ছে। এখানে যখন হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, তখন ওই যে ডেলিটা আসছিল, জাস্ট এই ফর্মেশনটা যেহেতু ভলিউমের একটা চেঞ্জ হয়েছে, তার মানে একটা ভলিউমের একটা চেঞ্জ দেখা যাবে। তার মানে বলতে পারি যে ডেল ভি বাই ভি, ডেল ভি বাই ভি, ঠিক আছে, এটাকে বলতে পারি কি ডেল ভি বাই ভি, যেহেতু এটা ভলিউমের চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আগের দিন একটা ফর্মুলা লিখেছিলাম, আমাকে বলতো কি ফর্মুলাটা ছিল? আমি জাস্ট স্টার্টিং করবো, শেষ তোরা করবি। ফর্মুলাটা ছিল এরকম, ডেল এইচ বাই এইচ, তারপরে কি ছিল? দেখছি, ডেল এইচ বাই এইচ ইকুয়াল টু ডেল সি এইচে ডেল ভি, না সরি, ডেল ই ডিভাইড বাই 1 প্লাস সি জিরো, আর একটা ছিল ডেল ভি বাই ভি, তাই না? এই ফর্মুলাটা একদম মাথায় সেট করে রাখতে হবে, এই ফর্মুলাটা মাথায় সেট করে রাখতে হবে, ঠিক আছে, যাতে ঘুম থেকে তুলে যদি কেউ জিজ্ঞেস করে তাতে যাতে তোরা বলতে পারিস, ঠিক আছে। এইটা হচ্ছে একটা খুব বড় ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে ঠিক আছে, চাপ নেই চাপ নেই, যেটুখানি হবে যাতে ভালো করে ঢোকে, ঠিক আছে, ওখানে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। স্লো হোক অসুবিধা নেই, যাতে কচ্ছপে গতি হলে অসুবিধা নেই, কিন্তু যাতে পরিষ্কার থাকে, মানে ওখান থেকে জিজ্ঞেস করতে তোকে পারে। তাহলে দেখ এবার ফর্মুলাগুলো কীভাবে চেঞ্জ হয়ে থাকবে দেখ। আমাদের এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে আমরা জানি যে ডেল এইচ বাই এইচ ইকুয়াল টু ডেল ভি বাই ভি ইকুয়াল টু ডেল ই বাই 1 প্লাস সি জিরো। এটা কী করে আসে? ডেরিভেশনটাও দেখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে। এর ডেরিভেশনটা যে কী করে আসে অরি তোর দেখে নিস ভিডিওটা, ইউটিউবের লাস্ট ভিডিও আমি আরেকবার পাঠিয়ে দেবো আজকে ভিডিও, কালকে আগের দিনের ভিডিওটা লিঙ্কটা, প্লাস আমি এই ভিডিওটা যখন আপলোড করবো তখন আগের লিঙ্কটা পাঠাবো আরেকবার, এই লিঙ্কটাও পাঠাবো, কারণ ওই চ্যাপ্টারটা ফার্স্ট স্টার্টিং হয়েছিল আগের দিনে, তো এটা ডেরিভেশন দেখানো আছে, ঠিক আছে। তো এবার দেখ এখানে আমরা কিরকম চেঞ্জ করতে পারি দেখ, ঠিক আছে, কতগুলো ফর্মুলা রেডি করবো এখানে। আচ্ছা, এই জায়গাটায় আমরা কি করতে পারি? এই ডেল ভি বাই ভির জায়গায় এখানটা ডেল এইচ বাই এইচ বসাতে পারি। এটা হয়ে গেল আরেকটা ফর্মুলা। বল, এটা তুই মুখস্থ করবি? এটা মুখস্থ করে কি মাথা ব্যথা করাতে চাইছিস? হ্যাঁ, মাথা দুলে পড়বি নাকি এই জায়গাগুলো? একদম মাথা দুলে পড়বি না, এইটা মনে রাখবি। জাস্ট এই যে এখানে যে ডেল ভি বাই ভি মানেই তো ডেল এইচ বাই এইচ, জাস্ট এই জায়গাটা পুট করে দেবো। হাতে করবি, হাতে প্র্যাকটিস করবি ফর্মুলাগুলোকে নিয়ে, ওকে। হাতে ভালো করে করতে হবে 10-12 বার, তবে কি হাতে সেট হবে। তারপরে আমি এখানটা চেঞ্জ করবো, এই ডেলি পার্টটা নিয়ে আসবো এখানে আর কি। তারপরে জাস্ট আমি এই ডেল এইচ বাই এইচ ইকুয়ালটা আমি লিখতে পারি যে, বা ডেল ভি বাই ভি যাই বলিস না কেন, এবার এর জায়গায় যাই বসাবি না কেন, জাস্ট এটা পুট করে দেবো আমি এখানে। এম ভি ইকুয়াল টু, দেখ কিভাবে রিলেশনটা তৈরি করছি দেখ শুধু,
ওয়ান প্লাস ই জিরো, আর নিচে কি ছিল একটা ডেল সিগমা ড্যাশ। এবার তোরা আমাকে কেউ বল যে এই পার্টটা কি চেনা চেনা, এই পার্টটা কি চেনা চেনা, এই পার্টটাকে আমরা আগে দেখেছি। আগে বল যে এই রিপ্লেসটা, আচ্ছা এই রিপ্লেসটা কি আগে বুঝতে পারলি কিনা আগে বল, এই রিপ্লেসটা বুঝতে পারলি কিনা আগে বল। হ্যাঁ হ্যাঁ, এই দেখ আমি এইখানে আছে আমাদের কত, ডেল ভি বাই ভি, ভলিউম চেঞ্জ, ভলিউম কমপ্লেক্সিটি মানে কি, ভলিউমের একটা চেঞ্জ হবে, ডেল ভি বাই ভি ভলিউমের চেঞ্জ অরিজিনাল রেসপেক্টে ডিভাইডেড বাই ডেল সিগমাটা, সেটা তো আমরা দেখতেই পেলাম। ক্লিয়ার কর। হ্যাঁ এইবার এই আমরা এটা আমাদের জানি, এটা আমাদের মেন ফর্মুলা, এটা আমি প্রথমেই বলেছিলাম ক্লাস শুরুর আগে আগের দিনে। তো এই ডেল ভি বাই ভি এর জায়গায় আমি এটাকে রিপ্লেস করতে পারি ডেল এইচ বাই এইচ, তাহলে এইটা 1 নম্বর ফর্মুলা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ফর্মুলা। ফর্মুলা মুখস্থ করবে না, জাস্ট চেঞ্জ করে দেয়। তারপরে আমি এদের দুজনের জায়গায় যাই করি না কেন, এদের দুজনের জায়গায় আমি এইটা বসাতে পারি, ডেল ই ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এ যা যার জায়গায় বসাবি না কেন, কারণ এইটাই দেবে, এই প্রোডাক্টটাই দেবে। এইবারে দেখ ডেল ই বসালাম আর ওয়ান প্লাস ই জিরো বসালাম, আর নিচে একটা কে পড়েছিল, নিচে একটা ডেল সিগমা ড্যাশ পড়েছিল, সেটা এখানে রাখলাম। এইবার আমাকে বল যে এই পার্টটা কি চেনা, ডেল ই ডিভাইডেড বাই ডেল সিগমা ড্যাশ, এটা কি চেনা, এটাকে আমরা আগে দেখেছি, এটা আমরা কোথায় দেখেছি, আমরা এইখানে দেখেছি, এই যে কম্প্রেসিবিলিটি। তাহলে আমরা এখানে লিখতে পারি এম ভি ইকুয়াল টু এ ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই জিরো। মুখস্থ একদম করবি না, মুখস্থ করলে পরীক্ষায় গুলাবে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের 3 নম্বর ফর্মুলা, যেটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলায় তোকে কি হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি আর এদের মধ্যে রিলেশন, এই ফর্মুলাটা রিপ্রেজেন্ট করছে। এম ভি মানে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, আর কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এদের দুজনের মধ্যে রিলেশন কিভাবে তৈরি করলাম বোঝা গেল। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাকে কোন কোন ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, এইটা মনে রাখার দরকার নেই প্রথম কথা, এটা আমাকে মনে রাখতে হবে, স্টার দিয়ে রাখ, যেটা মনে রাখতে বলছি এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, আর এটা মনে রাখতে হবে, ব্যাস তুই রাজ করবি, এবার তুই এর উপর রাজ করতে থাকবি, ঠিক আছে। তোকে এবার যেভাবে ঘুরিয়ে দিক না কেন তুই এবার খেলতে পারবি, ঠিক আছে। আরও একটা ফর্মুলা আছে, এখানে বলবো না পরে বলবো, আচ্ছা পরে বলবো, আমি বলে দিচ্ছি, পরে এক করে যেতে বলে দিচ্ছি। নেই, স্টক শেষ হয়ে গেছে আমার বস, আমার যে কি দুঃখ, আমার দুঃখ কেউ জানে না, জল জমে আছে রাস্তায় এখানে, ঠিক আছে। রেকর্ড হচ্ছে, পরে বলবো। আরে রেকর্ড হচ্ছে না, আমাকে আবার পজ করতে হবে, যেগুলো বলছি সেগুলো মন দে। দেখ এখান থেকে আমরা আরও একটা জিনিস বার করতে পারি, আমরা যদি লিখি যে ডেল এইচ বাই এইচ, এগুলো লিখতে থাক পরপর, ইকুয়াল টু ডেল ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই জিরো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল এইচ মানে কতটারও থিকনেসের মানে চেঞ্জ হলো, কতটাও ডেপথে চেঞ্জ হলো, সেটা ইজ ইকুয়াল টু এইচ, এটাকে এইচ নট দে, ঠিক আছে, এটাকে এইচ নট দে, কোনো অসুবিধার কোনো কেস নেই, এটাকে এইচ নট মানে ইনিশিয়ালি, তাহলে এইচ নট ইকুয়াল টু ডেল ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই জিরো, নাও দিতে পারিস বা দিতেও পারিস, দে, ঠিক আছে। এই হলো একটা পার্ট। এবার এখান থেকে আমি রিপ্লেস করবো অনেক কিছু, দাঁড়া একটু ভাবতে দে, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা আছে। এবার এখান থেকে আমি রিপ্লেস করবো এখানে, ঠিক আছে। দেখ এই ফর্মুলাটাকে একটু অ্যারেঞ্জ করছি, হ্যাঁ, ডেল ই, এই ফর্মুলাটাকে অ্যারেঞ্জ করছি, ডেল ই, এই ফর্মুলাটাকে অ্যারেঞ্জ করছি, ডেল ই ইকুয়াল টু এ ভি ইন্টু সিগমা ডেল ই ইকুয়াল টু
এভি ইন্টু ডেল সিগমা ড্যাশ, এটাকে আমি লিখতে পারি কি পারি না? এইখান থেকে আমরা পারি লিখতে, এখান থেকে আমরা ট্রিট করে এটাকে লিখতে পারি। তাহলে এই ডেলির জায়গায় এটা বসাতে পারি, বসাতে পারি। হলো বসানো। এইবার আবার তোদেরকে একটা যদি কথা বলি, এবার দেখ, এবার এই পার্টটা কি আমাদের চেনা? এই পার্টটা কি আমাদের চেনা? এই পার্টটা কি আমাদের চেনা? আরে বল কেউ, ওরা কি ক্লাস করছিস? আচ্ছা হ্যাঁ, এটা এইচ নট, এটাকে একটু চেঞ্জ করে, এটা এইচ নট। অরিত্র কি অসুবিধা হচ্ছে না এই ক্লাস? ছবি খুব খারাপ আসছে না অরিত্র? রে ভালো লাগছে না পড়তে নাকি? আবার এমবি হয়ে যাচ্ছে। এগুলো লিঙ্ক গুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি লিখতে পারি দিস ইজ এমবি। তার মানে আমাদের ফর্মুলাটা কিরকম জায়গায় দেওয়া হলো? ফর্মুলাটা দেওয়া হলো এরকম জায়গায়, ডেল এইচ ইকুয়াল টু এইচ জিরো এমভি ইন্টু ডেল সিগমা ড্যাশ। এই ফর্মুলাগুলো পাবি তোরা, এটা একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলো এক এক জায়গায় লিখে রাখতে হবে, এক এক জায়গায় লিখে রাখতে হবে, এগুলো নোট করে রাখতে হবে এক জায়গায়, ঠিক আছে? এইটা এটা এটা মানে এইটা রাখবি, এইটা রাখবি, এইটা রাখার দরকার নেই, এটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো দিচ্ছি, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 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 ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও এখনো চেঞ্জ হয়নি, আরও চেঞ্জ বাকি আছে এখনো, ঠিক আছে? সব থেকে মেন যে চেঞ্জটা সেটা এখন আমরা করব। দেখ আবার আমরা এই জায়গাটা চলে আসি, এই জায়গাটা চলে আসি, ঠিক আছে? দেখ আমি তোদের আরেকটা নোট যদি লিখিয়ে রাখি, সেই নোটটা একটু ছাড়, দরকার নেই, আমি যেটা বলছি সেটা কর, বাদ বাকি আর কিছু করার দরকার নেই। এই যে আমাদের এই ফর্মুলাটা আমি আবার নিয়ে আসছি, ডেল এইচ বাই এইচ জিরো ইজ ইকুয়াল টু ডেল ই ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো। হলো। আরেকটা কথা বল, সিসির ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম? সিসির ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম? সিসির ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম? মানে মানে ডেল ই ডিভাইডেড বাই লগ সিগমা টু ডিভাইড বাই সিগমা ওয়ান ড্যাশ, তাই তো? এটা আমি পেয়েছিলাম তো। আচ্ছা, এই জায়গায় এবার ডেল ই, এই যে ডেল ই মানে আমি করতে পারি যে সিসি ইন্টু লগ এটা, তার মানে ডেল ই ইকুয়াল টু সিসি ইন্টু লগ সিগমা টু ডিভাইড বাই সিগমা ওয়ান ড্যাশ। এইটাই জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে ডেল এইচ বাই এইচ জিরো ইকুয়াল টু, এই ডেল ইর জায়গায় আমাদের কি হচ্ছে? সি সি লগ সিগমা ড্যাশ টু ডিভাইড বাই সিগমা ড্যাশ ওয়ান ব্র্যাকেট ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই জিরো। তাহলে তাহলে এবার এটাকে যা সাজাবো, তাহলে আমাদের একটা নতুন ফর্মুলা পেলাম। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, আজকের ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, ডেল এইচ ইজ ইকুয়াল টু সিসি তো ছিলই, তার সাথে এইচ জিরোটাকে এখানে গুণ করে দিচ্ছি। এই ফর্মুলা তোরা হয়তো আগে দেখেছিস, ওয়ান প্লাস ই জিরো লগ সিগমা টু ড্যাশ বাই সিগমা ওয়ান ড্যাশ। এইটাই হচ্ছে গিয়ে এই যে কতটা সেটেলমেন্ট, এই যে ডেল এইচটা দেখতে পাচ্ছিস তো, এই ডেল এইচ মানে কতটাও সেটেলমেন্ট হলো,
ঠিক আছে, মাটিরা কতটা বসে গেল, ডেল এইচ মানে সেটা। ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে হচ্ছে কি সেটেলমেন্ট। ডেল এইচ মানে কি সেটেলমেন্ট। আমি আগের দিনের ভিডিওটা একবার চলে যাবি, আগের দিনের ভিডিওতে আমি পুরো একদম ডিটেলে ডেসক্রাইব করেছিলাম ডেল এইচ কি জিনিস, এইচ কি জিনিস, সব আমি ডিটেলে ডেসক্রাইব করা আছে ওখানে, ঠিক আছে। ডেল এইচটা কি? ডেল এইচটা হচ্ছে আমাদের সেটেলমেন্ট। ওকে, তাহলে সেটেলমেন্টে আমাদের কি ফর্মুলা হলো? ডেল এইচ ইকুয়াল টু সিসি ইন্টু এইচ জিরো ডিভাইড বাই 1 প্লাস সি জিরো লগ সিগমা ড্যাশ 2 ডিভাইড বাই সিগমা ড্যাশ 1। ওকে, আচ্ছা আমাকে কেউ বলতে পারবে যে এই ফর্মুলাটা কোন সয়েলের জন্য অ্যাপ্লিকেবল? এনসি না ওসি? বুদ্ধি করে বল, এই ফর্মুলাটা আমার কোন সয়েলের জন্য অ্যাপ্লিকেবল, ওসি না এনসি? কেউ বুদ্ধি করে আমার বল। হ্যাঁ বল। কেন? আচ্ছা সিসি আমাকে কোন পার্টে ছিল? সিসি আমাকে গ্রাফের কোন পার্টে ছিল? হ্যাঁ, স্লোপটা কোন সয়েলের জন্য ছিল? ওটা কোন সয়েল তো বাড়ছে যখন? তার মানে এই ফর্মুলাটা আমাকে চলে যাচ্ছে এনসির জন্য, এনসি সয়েলের জন্য। ব্যাস এত পর্যন্ত গভর্নমেন্ট জবে আসে। এবার ওসির জন্যটা আর কিন্তু এবার আস্তে আস্তে ঢুকবে। তোরা যদি বলিস দেখাবো তো আমি দেখাবো, ঠিক আছে। কোনো প্রবলেম আছে? আমি তাহলে একটা মার্ক করে দিই কোন কোন ফর্মুলাগুলো নিতে হবে, আরেকবার করে মার্ক করে দিই আমি। এই ফর্মুলাটা আমার লাগবে, গ্রিন দিয়ে যেগুলো দিচ্ছি এগুলো লাগবে, এটা আমার লাগবে, এটা আমার লাগবে, এটা আমার লাগবে, এটা আমার লাগবে, 1 2 3 4, চারটে হলো। এটা আমার লাগবে, 5টা হলো। এটা আমার লাগবে, 6টা হলো। কটা হলো ফর্মুলা? 6টা ফর্মুলা, 6টা ফর্মুলা। দেখ আমরা শুধু শুধু লিঙ্ক করে চলে এলাম, আমরা কিন্তু তো ভাবলামই না, তাই না? যদি একবার হাতে প্র্যাকটিস করে নিস। না, ভয়েড রেশিও ধরে ভাববি না, আমি বলবো ওটা চেঞ্জ, ওটা 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 যখন ওসি সয়েলে যখন হয়ে যাবে না, তখন এই সিসির জায়গাটা জাস্ট সিআর হয়ে যাবে। সিসির জায়গায় এটা জাস্ট সিআর হয়ে যাবে। সিআর যা সিসিও তা সেম থাকবে, সিআর এর যা রেশিও সিসি রেশিও সেমই থাকবে, দুজনেরই ফর্মুলা একই, কারণ দুটোই হচ্ছে গিয়ে স্লোপ, সিসিও স্লোপ সিআরও স্লোপ। জাস্ট এই সিসির জায়গায় জাস্ট সিআর লিখবো, জাস্ট সিসির জায়গায় আমরা সিআর লিখবো। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা বলে আজকে ক্লাস শেষ করবো, এই পরের টপিকটা বলে। তারপরে কনসলিডেশনের এই আমাদের টুচকাগুলো হয়ে গেল। তারপরে কনসলিডেশনে একটা মানে ওই টাইম ফ্যাক্টর ফাইম ফ্যাক্টরগুলো আছে, যে কনসলিডেশন হতে কতটা টাইম লাগে এই লাগে। এই পার্টটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট ছিল, যেটাকে খুচরোগুলো শেষ করে দিলাম। লাস্ট আরেকটা ক্লাস হলে কনসলিডেশন শেষ হয়ে যাবে। 3টে ক্লাস তো লাগবে কনসলিডেশনের জন্য, বল লাগবে না? এটা বড় বড় সাবজেক্ট, এটা একটা যথেষ্টই একদম ঠিকঠাক লেভেলে পড়াচ্ছে, কোনো অসুবিধা নেই, টাইম দিতে হবে একটু। আচ্ছা এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এর জন্য আমি এবার কেসটা করব। এটা হয়েছে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট দেখা হয়ে গেছে। আচ্ছা, প্রচুর প্র্যাকটিস করা, বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে এগুলোকে। বুঝতে পারছিস তো কি জিনিস ঢুকছে আস্তে আস্তে, কোথায় চলে যাচ্ছে সয়েলটা, কি দেখেছিলাম আর কোথায় চলে যাচ্ছে সয়েলটা এখন। কি সৌরভ, তাই তো? তাও তো তোরা এখানে মানে 1D পড়বি আর কি। যখন হাইওয়ে নিয়ে এই জিওমেট্রিক নিয়ে যারা মাস্টার ডিগ্রি করে তারা তারা হচ্ছে গিয়ে আলাদাই লেভেল, তারা 3D ফিডিতে কাজ করে আর কি। আমাদের 2D পর্যন্ত হয়, 3D ফিডি লেভেলে কাজ বাজ করে।
এতটা ওঠে না। এবার তোদের কাছে কোশ্চেন হতে পারতো যে দাদা আমি তো লোডটা কমাচ্ছি, তাহলে এটা আগের ওপরে টপের জায়গায় চলে যাচ্ছে না কেন? টপের জায়গায় যাবে কোনোদিন? টপে উঠে যাবে কি কোনোদিন? টপে উঠে কোনোদিনই যাবে না, ঠিক আছে? ও হয়তো কিছুটা ব্যাক করবে, কিছুটা ভয়েড বাড়াবে ওর মধ্যে, কিন্তু একবারে পুরো আগের পজিশনে ফিরে যাবে। হ্যাঁ কি না? দুটো কেস দেখো এখানে, কেস 1 কেস 2। একটাই গ্রাফের ওপরে আমরা কেস 1 কেস 2টা আমরা বুঝবো এখানে, ঠিক আছে? আজকের ক্লাসের শেষ পার্টটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন পড়বি আমাকে, ওকে? আচ্ছা আমাকে বল এই পয়েন্টটা কত? এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম কি? সিগমা ড্যাশ সি, মানে প্রি কনসোলিডেশন স্ট্রেসেস, তাই তো? হ্যাঁ কি না? হচ্ছে কি আমাদের সিগমা ড্যাশ সি। দেখ আমরা যদি এনসি সয়েল নিয়ে কথা বলি তাহলে তো ও এত পর্যন্ত এসেই শেষ হয়ে যাচ্ছে না। আমি এই প্যাচটা, এই যে প্যাচটা, এটা ওসি সয়েলের জন্য আসবে। আমরা যদি এনসি সয়েল নিয়ে কাজ করি তাহলে এই প্যাচটা আর বানাবো না, তাই তো? তাই না? আমাদের খেলা শেষ হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সাপোজ ওভার কনসোলিডেশন, যদি বলি যে ওভার কনসোলিডেট, আমরা কোথায়, আমরা মানে আমরা যদি ওভার কনসোলিডেশন যদি কেসটা বুঝতে চাই তাহলে ওভার কনসোলিডেশনের জন্য কোনটা আসবে? ওভার কনসোলিডেশন কোন পার্টটায় দেখা যাবে? এই প্যাচটায় দেখা যাবে, তাই না? এই যখন আমাকে এই যে রিলোডিং যখন হবে, এই রিলোডিং এই পার্টটায় তো দেখা যাবে, এই রিলোডিং বা এই পার্টটা দেখা যাবে ওভার কনসোলিডেশন, কারণ এখানে স্ট্রেস কমছে, স্ট্রেস মানে অরিজিনাল স্ট্রেস তার থেকে কম, তাই তো? হ্যাঁ কি না? তাহলে আমি যদি বলি ওভার কনসোলিড, ভালো করে শুনতে হবে কথাগুলো, আমি কেসটা বলছি ওভার, আমি ভ্যালু দিয়ে বলছি ওভার কনসোলিডেশন স্টেজ। ফার্স্ট আমাদের কি হবে, যে সিগমা ড্যাশ ইজ লেস দেন সিগমা ড্যাশ সি, হ্যাঁ কি না? অর প্রেজেন্ট সিগমা ড্যাশ মানে কি, প্রেজেন্ট আমাকে যে স্ট্রেসটা আছে সেটা সিগমা ড্যাশ সি এর থেকে ছোট কিনা বড় হবে? ছোট হবে, তবে তো সেটা ওভার কনসোলিডেট হবে, ঠিক আছে? আচ্ছা আমি ধরে নিলাম যে এটা আমাদের সিগমা ড্যাশ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমাদের আছে সাপোজ 10 এমপিএ, সাপোজ আমাদের আছে 10 এমপিএ, ঠিক আছে? আর সিগমা ড্যাশ সি আছে আমাদের 20 এমপিএ। কি বললাম? ভালো করে শুনতে হবে, সবাইকেই বলছি। সিগমা ড্যাশ আছে আমার 10 এমপিএ আর সিগমা ড্যাশ সি আছে আমার 20 এমপিএ, ওকে? ঠিক আছে, আমি এবার রিলোডিং করলাম। রিলোডিং মানে কি? আমি তো সাপোজ এরকম একটা পয়েন্টে ছিলাম, আমি সাপোজ কোনো একটা এরকম একটা পয়েন্টে ছিলাম, সেই পয়েন্টে এটা হচ্ছে সিগমা। এবার আমি রিলোডিং করাবো। রিলোডিং করলে কি হবে? তবে রিলোডিং দরকার নেই, রিলোডিং ভাবার দরকার নেই, তুই নর্মালি ভাব। এবার আমি স্ট্রেসটা বাড়াচ্ছি, স্ট্রেসটা বাড়ালে কি হয়? বাড়তে থাকবে স্ট্রেসটা, তাই না? আমি যদি বলি যে যদি ওভার কনসোলিডেট ক্ষেত্রেই যদি বলি, তাহলে এর সাথে আমি একটা ডেল সিগমা ড্যাশ, আমি যদি একটা স্ট্রেস দিই, ডেল সিগমা ড্যাশ স্ট্রেস দিই, তাহলে এর দুটো যোগফল এই সিকে কি ক্রস করবে কি করবে না? সিকে ক্রস করবে কি করবে না? করবে। কেন করবে? কেন করবে? যা বলবি একটু ভেবে চিনতে বলবি।
অ্যাড করলে কি আমাকে ও কি ক্রস করে যাবে? ওসি সয়েল নিয়ে কথা হচ্ছে, যাই হোক না কেন আমাকে একে তো ক্রস করতে পারবে না, যাই বাড়ুক না কেন। 10 থেকে বেড়ে খুব বেশি হলে 20 ভেতরেও থাকবে, কত বাড়বে ও? তাহলে তো ওভার কনসিডারেট কেসটাই বলবো, তাহলে তো ওভার কনসিডারেট ক্যাটাগরির মধ্যেই আসছে না, তাই না? তার মানে যতই বাড়ুক না কেন এটা বাড়ালাম, তো তখনও আমাকে ও এই বাড়তিটা আমি ধরে নিলাম যে ডেল সিগমাটা আমি ধরে নিলাম 7 এমপিএ। তার মানে আমাদের এইটা আমাদের ফার্স্ট কেসে ড্রাফটটা আঁক সবাই, এটার ভ্যালু কত ছিল 20, এটার ভ্যালু ছিল 10। আমি কি করলাম ডেল সিগমা নিয়ে আরো 10 বাড়ালাম, তার মানে এরকম একটা পজিশনে এলাম, 7 বাড়ালাম, এরকম একটা পজিশনে এলাম, এই পজিশনটাকে আমি নাম দিচ্ছি সিগমা ড্যাশ প্লাস ডেল সিগমা, হ্যাঁ কি না? তাই তো আমি কি এই সিগমা ড্যাশকে ক্রস করতে পারলাম কি পারলাম না? সিগমা ড্যাশকে ক্রস করতে পারলাম কি পারলাম না? আমি এই স্ট্রেসটা বাড়ানোর পরেও এই কন্ডিশনটায় আমি কি টপকাতে পারলাম কি পারলাম না? পারলাম না। তাহলে আমি বলতে পারি যে এটা পুরোপুরি একটা রিকম্প্রেশনের আন্ডারে আসছে, এটা পুরোপুরি একটা রিকম্প্রেশনের আন্ডারে আসছে। এটাকে রিলোডিং না লিখে এটাকে রিকম্প্রেশন লিখ, রিকম্প্রেশন, কারণ এটা রিকম্প্রেস করছি আমি, আবার করে কম্প্রেস করছি, তাহলে এটা পুরোপুরি এটা এন্টায়ারলি একটা রিকম্প্রেশনের মধ্যে আসছে। এটা অঙ্ক থেকে বুঝতে হবে, ঠিক আছে? এটা গেটের জন্য আসে, বল এন্টায়ারলি রিকম্প্রেশন, পুরোটাই রিকম্প্রেশন আছে না, ভালো লাগবে যখন পড়বি না, টাইমের উপর টাইম কেটে যাবে, এত ইম্পর্টেন্ট জিনিস, মানে ভালো লাগবে আর কি। তাহলে পুরোটাই তো রিকম্প্রেশনের মধ্যে রয়েছে, পুরোটাই তো এই জোনে রয়েছে। আমরা 10 ছিল আর সিগমাটা সি আমাদের 20 আছে, তাহলে তো আমি 7 যোগ করলাম, 7 যোগ করার পরে তো 20কে ক্রস করতে পারলো না, তার মানে তো মালটা রিকম্প্রেশনে আছে। ওকে যদি ক্রস করে যেত তাহলে কি হতো? তাহলে ও কম্প্রেশন সিসির মধ্যে ঢুকে যেত, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে কথাটা কি বলছি? তাহলে এইবার আমাকে বল যে ডেল এইচ এর ফর্মুলা কি ছিল? ডেল এইচ এর ফর্মুলাটা কি ছিল? ডেল এইচ এর ফর্মুলাটা এরকম ছিল যে H0 প্লাস সিসি 1 প্লাস E0 লগ সিগমা ড্যাশ 2, পুরো মুখস্থ আছে, সিগমা ড্যাশ 2 ডিভাইড বাই সিগমা ড্যাশ 1। ওকে, এটা হচ্ছে কি আমাদের ডেল এইচ এর ফর্মুলা। তাহলে এটা যদি পুরোপুরি একটা রিকম্প্রেশনের মধ্যে আসছে, তাহলে এইখানে সিসির ভ্যালু কি সিসি থাকবে? এটা সিআর দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এটা সিআর দিয়ে রিপ্লেস হয়ে যাবে। H0 equal to CR, এই CR মানে হচ্ছে কি রিকম্প্রেশন ইন্ডেক্স। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে কি এই সিগমা ড্যাশ 2 আর সিগমা 1 এটা আমি কি বসাবো? কত বসাবো তোর কি মনে হয়? কত বসাবো? সিগমা ড্যাশ 2টা কত বসাবো? সিগমা ড্যাশ 2টা কত বসাবো এই কেসে? কোনটা নাম্বার বল? 10, 20, 17 তিনটে আছে, কোনটা বসাবো ওপরে সিগমা 2 জায়গায়? আচ্ছা, তার মানে লিখতে পারি এরকমই যে লগ সিগমা ড্যাশ প্লাস সিগমা ড্যাশ ডিভাইডেড বাই কত করব? সিগমা ড্যাশ এইটা 10টা করব, কারণ এই দুটোর মধ্যে আমি এই বাহুটা চাইছি তখন আমি, তাই না? তাই না? আচ্ছা, ঠিক ঠিক, গুড, এটাই হচ্ছে বোঝার দরকার ছিল এখানে। তাহলে এইটা আমাদের ফর্মুলা হয়ে গেল। এটা গেলে কার জন্য? ওভার কনসিডারেট সয়েলের জন্য। এইবারে আমাকে কি হচ্ছে, এবার যদি আমি বলি যে আচ্ছা আমার কেস 2 মানে পুরোপুরি ওভার কনসিডারেশনের জন্যই হচ্ছে, একটা কেস 1 করেছি ওভার, এটা হচ্ছে ওভার কনসিডারেশনে পুরো হচ্ছে, তার আন্ডারেই এটা ওভার কনসিডারেশনের আন্ডারেই কেস 1, আর এনসির জন্য নেই, এর মধ্যেই খেলা শেষ হয়ে যাবে। এনসির জন্য নর্মালি, এনসির জন্য এইটা, এনসির জন্য ডাইরেক্ট এই ফর্মুলাটা, এনসি যদি সয়েল হয় তার জন্য ডাইরেক্ট এই ফর্মুলা। ওকে, ওসির জন্য, ওসি সয়েলের জন্য দুটো কেস হয়, কারণ ওসি সয়েলের জন্য কি কটা কেস হয়? দুটো কেস হয়, ঠিক আছে? বোঝাতে পারছি আমি কি বলছি?
এনসি সয়েলে ডাইরেক্ট এই ফর্মুলাটা হয়ে যাবে, কোনো চাপ নেই, সিসি। এবার কেস টু, কেস টু কি হচ্ছে, এখানেও সেম, ওভার কনস্ট্রেন্ট মানে কি, সিগমা ড্যাশটা আমি কি করছি যে সিগমা ড্যাশের কম থাকবে, হ্যাঁ কি না, কম থাকবে। তাহলে আমাকে সিগমা ড্যাশ কত ছিল, সিগমা ড্যাশ আমাকে, আমি জানি সিগমা ড্যাশ কত ছিল, 10 ছিল, তাই না? সিগমা ড্যাশ সি কত ছিল, 20 ছিল। এবার আমি কি করলাম, এই যে যেটা বাড়ালাম, এটা 7 বাড়িয়েছিলাম, এটা আমি কত বাড়িয়েছিলাম, 7 বাড়িয়েছিলাম, এই বাড়ানোটা হয়ে গেল ধর 15, এই বাড়ানোটা কত হয়ে গেল, 15 হয়ে গেল ধর। এই বাড়ানোটা হয়ে গেল ধর 15। তাহলে 10 আর 15 যদি যোগ করি, 10 আর 15 যদি যোগ করি, তাহলে কি একে ক্রস করে চলে গেছে কি যায়নি? আচ্ছা, এবার আমি গ্রাফে ফিরে আসি, আমরা গ্রাফে ফিরে আসি আরেকবার। আচ্ছা, এইবার আমাকে কথাটা বল যে এই যে এবার হচ্ছে কি সিগমা ড্যাশ প্লাস ডেল সিগমা কত হচ্ছে আমাকে ভ্যালুটা, 25। এ কি ডেল সিগমা সি কে ক্রস করে চলে গেছে কি যায়নি? চলে গেছে। তার মানে ধর আমি ধরে নিলাম এই সব জায়গায় এখন যেটা ভ্যালুটা দেবে সেটা হচ্ছে গিয়ে ডেল সিগমা প্লাস ডেল সিগমা ড্যাশ, সরি ডেল সিগমা ড্যাশ, যার ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের 25। ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেল। তাহলে এর মধ্যে এবার আমার অনেক রকম কেস তৈরি হবে। এখানে আমার ডিকম্প্রেশনও হচ্ছে, তাই না? দেখ, এখানে 10-এ একটা ভ্যালু রয়েছে, 20-তে একটা ভ্যালু রয়েছে, আবার ওকে ক্রস করে চলে গেছে 25-এ। তার মানে এখানে একটা সিআর, মানে এই দুটো ভ্যালুর জন্য, ঠিক আছে আমি কি বলছি বোঝা যাচ্ছে? আমি ওপরে যদি দেখাই, এই যে সিগমা 1 যেখানে ছিল, এই সিগমা 1 থেকে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাকে সিআর রিপ্রেজেন্ট করবে, আর এই যে এত পর্যন্ত সিআর রিপ্রেজেন্ট করবে, আর এই জায়গাটা কত কি রিপ্রেজেন্ট করবে, সিসি করবে, হ্যাঁ কি না, সিসি রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তাহলে এখানে দুটো ফর্মুলা এখানে ইন্টারপোলেট, এত পর্যন্ত যখন থাকবে তখন সেটা সিআর রিপ্রেজেন্ট করবে, আর এই যখন পার্ট 2 যখন চলে গেল, আমরা দুটো কালে ভাগ করে নেব, কারণ এই পার্টটায় ধর হচ্ছে গিয়ে পাকিস্তানের আন্ডারে, এখন তুই ওপাশে চলে গেছিস, ইন্ডিয়া চলে গেছিস, তাহলে সিসির আন্ডারে পড়বে তোর, ঠিক আছে? আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস, এগুলো বই পড়লে না পুরো বুঝতে পারবি না। তার মানে এটা হচ্ছে গিয়ে কম্বো অফ রিকম্প্রেশন, এই এক্সাম্পলটা রিকম্প্রেশন অ্যান্ড কম্প্রেশন, মানে সিসি আর সিআর এর একটা কম্বো, তাই তো? সিআর অ্যান্ড সিসি এদের একটা কম্বো। তাহলে এবার আমাকে বল যে ডেল এইচটা কত হবে, বল দেখি সেটা আমার কত হবে, ডেল এইচ, টোটাল ডেল এইচটা কত হবে? প্রথমে এই পার্টটার জন্য বার কর, কত হবে, 80, নর্মালি 80 যা থাকে 80 হবে, তাই তো? এইটুকু পার্টের জন্য সিসি হবে না সিআর হবে? সিআর লিখলাম, ডিভাইড বাই 1 প্লাস ই জিরো, জাস্ট তো সিআর আর ওটা চেঞ্জ হবে। এইবার ইন্টারেস্টিং, এইবার লগ সিগমা 2 কত লিখবো, এইটুকুর জন্য সিগমা 2 কত, এইটুকু পার্টের জন্য সিগমা 2 কত, সিগমা ড্যাশ সি, তাই তো? এইটুকুর জন্য সব থেকে বড় তো সিগমা ড্যাশ সি, তো এই লেন্থটা চাই আমার, সিগমা ড্যাশ সি। তাহলে এটাকে যে উপরে লিখলাম যে সিগমা ড্যাশ সি ডিভাইড বাই কত, সিগমা 1 ড্যাশ, হ্যাঁ কি না, হয়ে গেল? আচ্ছা, এইটা হয়ে গেল, আমাকে এই সিসিটা রিপ্রেজেন্ট করে দিল, ওকে। প্লাস এবার নিচেরটা, এবার এই যে এক্সট্রা পার্টটা সিসির পার্টটা কি হবে, এবার 80 প্লাস এখানে কত আছে ভ্যালুটা, সিসি, কারণ এবার ইন্ডিয়া ঢুকে গেল, এবার ও জোন ছেড়ে ও ইন্ডিয়া ঢুকে গেল, তার মানে কি সিসির আন্ডারে পড়ে গেল, তার মানে এটা হবে সিসি 1 প্লাস ই জিরো যেমন আছে তেমনি লগ। এবার বল আমাকে যে সিগমা 2 আর সিগমা 1টা কি হবে, আমাকে এই ডিস্টেন্সটা চাই, এই ডিস্টেন্সটা কি করে পাবো, তখন আমাকে এটা সিগমা 2 হবে, এটা কম হবে, বোঝা যাচ্ছে কথাটা কি, ক্লিয়ার হচ্ছে তো? এটাই দরকার। তাহলে সিগমা ড্যাশ প্লাস
ডেল সিগমা ড্যাশ ডিভাইডেড বাই এইটা ডেল সিগমা সি। তাহলে 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 এইটা হয়ে গেল আমার টোটাল ফর্মুলা। এটা গেট মতো পরীক্ষায় আসে এই কেস টুটা, ডেপথ, এগুলো ডেপথ, ঠিক আছে, কেউ বলবে না এবার। এইবারে এই যে পার্টটা আছে এই পার্টটা আমাকে কি শো করছে, এই পার্টটা আমাকে শো করছে ওসি সয়েলকে শো করছে, আর এই যে পার্টটা আছে এই পার্টটা আমাকে শো করছে এনসি সয়েলকে শো করছে। হ্যাঁ কি না, হ্যাঁ কি না, ক্লিয়ার হচ্ছে, ডিটেল ক্লিয়ার হলো। তার মানে এই যে এই আমি যদি এটাকে একটু ভালো করে লিখি, আমি যদি এই কুড়ি ফুড়িগুলো তুলে দিই এখন, এইখানে একটা ভ্যালু আছে, আচ্ছা দাঁড়া একটু ওয়েট কর, একটু ভালো করে নোট করে দিই তাহলে সুবিধা হবে। এখানে ছিল আমাদের সিগমা ড্যাশ 1, এইখানে ছিল সিগমা সি ড্যাশ, আর ধর এই সব পয়েন্টে ছিল আমাদের কত, এই পয়েন্টে ছিল আমাদের সিগমা ড্যাশ 1 প্লাস সিগমা, এটা ছিল এই পয়েন্টের জন্য। তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটা আমাকে রিপ্রেজেন্ট করছে ওসি সয়েল, আর এই পার্টটা যে আছে এই পার্টটা রিপ্রেজেন্ট করছে আমাকে এনসি সয়েল। এই হলো কমপ্লিট খেলা, ঠিক আছে, হচ্ছে কি কমপ্লিট খেলা মোটামুটি।